আচ্ছা, অ্যাকচুয়ালি রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে আমরা অ্যাটমের রেডিয়াস আর নিউক্লিয়াসের রেডিয়াস রিলেটেড একটা আইডিয়া পেয়েছিলাম, যে একটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে 10⁻⁻10 অর্ডারে থাকে, একটা নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে 10⁻⁻15 অর্ডারে থাকে। এবার এখানে আমরা নিউক্লিয়াসের রেডিয়াস মানে আমরা একটা রিলেশন পরবর্তী সময় পেয়েছি, যে রেডিয়াস অফ নিউক্লিয়াস ইজ প্রপোর্শনাল টু মাস নাম্বার হোল টু দি পাওয়ার 1/3। এরকম একটা রিলেশন আমরা পেয়েছি, যে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে সেই এলিমেন্টের রেডিয়াস যদি বার করা হয় বা সেই এলিমেন্টের রেডিয়াস যদি দেখা হয়, তাহলে দেখা যাবে যে সেই এলিমেন্টের রেডিয়াস ওই এলিমেন্টের যে মাস নাম্বার, সেই মাস নাম্বারের কিউব রুটের সঙ্গে প্রপোর্শনাল। এবং এখানে ধরে নে আমি যদি আর দিয়ে, ক্যাপিটাল আর দিয়ে রেডিয়াস অফ নিউক্লিয়াসকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি বলতে পারি যে ক্যাপিটাল আর ইজ প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে মাস নাম্বার ইন জেনারেল। এবারে এই প্রপোর্শনাল থেকে ইকুয়ালিটি আনার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসা হয়, দ্যাট ইজ r0। এবং এই যে r0, এই r0 ভ্যালু হচ্ছে 1.33 ইন্টু 10⁻⁻15 মিটার। এই r0 টা একটা কনস্ট্যান্ট, যার ভ্যালু 1.33 ইন্টু 10⁻⁻15 মিটার। এবার ধর সাপোজ তোকে কথার কথা বলা হলো যে একটা এলিমেন্ট x অথবা y, তার অ্যাটমিক নাম্বার কিছু একটা আছে, তার মাস নাম্বার হচ্ছে h। এবার তোকে বলা হলো যে তাহলে এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটার নিউক্লিয়াসে তুমি রেডিয়াস বার কর। এবার তুই বলবি আপনি 8 হঠাৎ করে নিলেন কেন? আমি 8 নিলাম। তোর যদি মনে হয় যে আমি এখানে স্পেসিফিক এলিমেন্ট চাইছি, যেহেতু কিউব রুট করবো উইদাউট ক্যালকুলেটর হাতে সময় বাঁচানোর জন্য, আমি এমন একটা এলিমেন্ট নিচ্ছি যার অ্যাটমিক নাম্বারকে ডাইরেক্ট কিউব রুট করা যায়। সাপোজ অ্যালুমিনিয়াম। তোকে বলা হলো যে অ্যালুমিনিয়ামের তুমি রেডিয়াস ক্যালকুলেট করো। জাস্ট একটা কথার কথা বলছি। তাহলে অ্যালুমিনিয়ামের রেডিয়াস ক্যালকুলেট করতে হলে নিউক্লিয়াসের ক্ষেত্রে তাহলে r ইজ ইকুয়াল টু কি? r0 ইন্টু a টু দি পাওয়ার 1/3। তাহলে r0 এর ভ্যালু কত? 1.33 ইন্টু 10⁻⁻15। আর অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস কত? 27। তো 27 এর কিউব রুট যদি আমি করি তাহলে কত হবে? 3 হবে। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? 3 ইন্টু 1.33 ইন্টু 10⁻⁻15 মিটার। 3 ইন্টু 10⁻⁻15 মিটার। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি যে কোনো নিউক্লিয়াসের রেডিয়াস বার করি, এবং প্রচুর প্রশ্ন কিন্তু এই রিলেটেড আসে। রিলেশনটা হচ্ছে r ইজ ইকুয়াল টু r0 ইন্টু a টু দি পাওয়ার 1/3। অর্থাৎ যে কোনো একটা এলিমেন্টের নিউক্লিয়াসের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা ওই এলিমেন্টের যে অ্যাটমিক মাস বা মাস নাম্বার, তার কিউব রুটের সঙ্গে, মানে 1/3 তার পাওয়ার থাকবে, কিউব রুটের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার যে জায়গাটায় আমরা কথা বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? r0 টা একটা কনস্ট্যান্ট। এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের রেডিয়াসের যে অর্ডার, সেই অর্ডারটাকে রিপ্রেজেন্ট করে। 1.33 ইন্টু 10⁻⁻15। এটা দেখবি যে কোনো এরকম প্রশ্নে তোকে r0 ভ্যালুটা এটাই বসাতে হবে, এটা একটা স্পেসিফিক কনস্ট্যান্ট। ওকে, এবারে তাহলে আমরা যেটা এখানে বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, যে যখন একটা ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল একটা পার্টিকুলার বডি থেকে অন্য একটা বডির দিকে ট্রান্সফার হয়, তখন কি হয়, ওই ট্রান্সফার প্রসিডিওরটা বা ওই মুভমেন্টের প্রসেসটা, এটা কিন্তু ওয়েভ ফরম্যাটে হয়। এবং যখনই একটা ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলের মুভমেন্ট হয়, তখন দেখা যায় ওই যে ওয়েভ ফরম্যাটে মুভ করছে, ওর ডিরেকশন অফ প্রপাগেশন, মানে ওর প্রপাগেশনের যে দিক, যে ডিরেকশন, সেই ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলারলি, মানে 90 ডিগ্রিতে ইলেকট্রিক ফিল্ড ওর সঙ্গে মুভ করতে থাকে, এবং 90 ডিগ্রিতে ম্যাগনেটিক ফিল্ড ওর সঙ্গে মুভ করতে থাকে। অর্থাৎ অ্যাজ এ হোল ওই ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলটা মুভ করে অ্যালং উইথ দি ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এই যে ওভারঅল বা এই যে টোটাল মুভমেন্ট, এই যে টোটাল যে মানে ট্রান্সফার বা টোটাল যে রেডিয়েন্ট ফর্ম অফ এনার্জি, এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অথবা এটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। এটা ম্যাক্সওয়েলের থিওরি থেকে প্রথম পাওয়া, যে ম্যাক্সওয়েলের থিওরি থেকেই এটা প্রথম পাওয়া হয়েছে, এবং সেখানে বলা আছে যে when electrically charged particles move under acceleration, alternating electric and magnetic fields are produced and transmitted. These fields are transmitted in the form of waves
and the waves are called electromagnetic radiation অথবা EMR। এখানে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছি যে যদি এই পার্টিকুলার ডিরেকশনে চার্জ পার্টিকেলটা মুভ করে, যদি এই পার্টিকুলার ডিরেকশনে চার্জ পার্টিকেলটা মুভ করে লাইক দিস, তাহলে এর সঙ্গে প্যারালালি একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে এবং এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে এবং পারপেন্ডিকুলার ডিরেকশনেই একটা ম্যাগনেটিক ফিল্ডও জেনারেট হবে এবং এই কমপ্লিট কম্বিনেশনটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে এই যে আমরা আমাদের চারিদিকে যা কিছু চোখে রেকগনাইজ করতে পারছি, যা কিছু কালারফুল, তাদের কালার গুলোকে যে আমরা চোখে রেকগনাইজ করতে পারছি, এভরিথিং ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কারা? যারা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে কোনো রকম ভাবেই ডেভিয়েট করে না বা কোনো রকম ভাবে যাদের ডেভিয়েশন হয় না। এবারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিলেটেড এখানে যে কথাগুলো বলেছিলাম যে রেডিয়েন্ট এনার্জি ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি ইন দি ফর্ম অফ ওয়েভস, মানে একটা বডি থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অন্য একটা বডিতে যখন ট্রান্সফার হবে সেই ট্রান্সফারের প্রসিডিওরটা হবে ওয়েভ ফর্মে বা ওয়েভ ফরম্যাটে। 2 নম্বর, এই ওয়েভগুলো স্পেসে ট্রাভেল করে লাইটের ভেলোসিটির সেম স্পিডে বা লাইটের স্পিডের সেম স্পিডে মুভ করে, দ্যাট ইজ 3 × 10⁸ অথবা 3 × 10⁻10। এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মুভমেন্টের জন্য কোনো রকম কিন্তু মিডিয়ামের প্রয়োজন হয় না, এদের প্রোপাগেশনের জন্য কোনো মিডিয়াম দরকার নেই। অর্থাৎ এরা যখন এগিয়ে যাবে, এরা যখন বিস্তৃত হবে, এদের যখন প্রোপাগেশন হবে, তার জন্য কিন্তু কোনো পার্টিকুলার মিডিয়াম প্রয়োজন হয় না। লাস্ট নাম্বার যেটা আমরা বলছি, have electric and magnetic fields and travel at right angle of to these fields, মানে এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে কিন্তু সবসময় একটা পারপেন্ডিকুলার ভাবে প্রোপাগেট করে একই সঙ্গে। নেক্সট আমি আরেকটা বলেছিলাম যে যেহেতু এখানে ওরা লাইটের ভেলোসিটিতে মুভ করছে তাই এবং এই ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি আছে, একটা ওয়েভলেন্থ আছে, তাহলে এক্ষেত্রে আমরা খুব সিম্পলি যে রিলেশনটাকে কাজে লাগাতে পারি, দ্যাট ইজ সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, এবং এখান থেকে আমরা বলতে পারি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। যেহেতু সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট which is a constant, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে নিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। আর নিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা মানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক নেচার পাবো যদি আমি নিউ ভার্সেস ল্যামডা প্লট করি, জাস্ট লাইক বয়েলস ল, যেটা আমরা পি ভার্সেস 1 বাই ভি প্লট করেছিলাম। এবারে আমাদের যে ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, ডিফারেন্ট যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাদেরকে বা ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন যেগুলোকে আমরা চোখে বা স্পেকট্রোস্কোপের সাহায্য নিয়ে রিকগনাইজ করতে পারি। এবার তোরা হয়তো বলতে পারি যে স্পেকট্রোস্কোপ শব্দটা এখানে কোথা থেকে এলো? এই যে আমাদের এতগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা আমরা বলেছি অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং ওয়েভলেন্থ অর ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি, সে হচ্ছে কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এদিক থেকে যখন আমি এদিকে শিফট করছি, ওয়েভলেন্থ ইনক্রিজ করছে এবং ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে। তোমাকে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে, বুঝতে পারবে। আমি কয়েকটা প্রশ্ন এখানে অ্যারেঞ্জ করেছি, দেখাচ্ছি আমি। এবং এতগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে শুধু এই যে ভিজিবল যেটা আমরা বলি বা ভিজিবল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটাকে আমরা বলি, সেটাই কিন্তু আমরা আমাদের খালি চোখে রেকগনাইজ করতে পারি, যার ওয়েভলেন্থ রেঞ্জ হচ্ছে 400 ন্যানোমিটার টু 800 ন্যানোমিটার, প্র্যাকটিক্যালি দি ভিপজিওর, ভায়োলেট টু রেড। এবার এর যদি কম হয় বা এর যদি বেশি হয়, মানে এই রেঞ্জের যদি আগে পরে চলে যায়, আমার চোখ কিন্তু সেগুলোকে খালি চোখে রেকগনাইজ করতে পারবে না। তাদেরকে রেকগনাইজ করার জন্য কিন্তু স্পেসিফিক কিছু রিসিভার বা স্পেসিফিক কিছু ডিটেক্টর লাগবে, যেটা স্পেকট্রোস্কোপ যন্ত্রের মধ্যে থাকে। তো স্পেকট্রোস্কোপ যন্ত্রটা হচ্ছে বা স্পেকট্রোস্কোপ যে ইনস্ট্রুমেন্টের কথা আমরা বলছি, সেটা কি করে, ডিফারেন্ট ওয়েভলেন্থ, তার ডিফারেন্ট ওয়েভলেন্থের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেগুলো চিনতে সাহায্য করে। ধর মনে করে এই যে আমরা আমাদের বাড়িতে রিমোট ব্যবহার করে বিভিন্ন ডিভাইস গুলোকে মেকানিক্যালি অন করি, অফ করি। এবার রিমোটের মধ্যে থেকে তো ইনফ্রারেড জেনারেট হয়, সেটাকে কি আমরা খালি চোখে দেখতে পাই? দেখতে পাই না। আমাদের অনেকের বাড়িতে যাদের মাইক্রো ওভেন রয়েছে, সেখানে মাইক্রোওয়েভ যে জেনারেট হয় এবং খাবার গরম হয়, সেই মাইক্রোওয়েভ কি তুই ওই যে ছোট যে ডোরটা থাকে, তার মধ্যে যে গ্লাস থাকে, তার ভেতর দিকে মাইক্রোওয়েভ দেখা যায়? দেখা যায় না। আমরা খালি চোখে দেখতে পারবো না। খালি চোখে আমরা দেখতে পারবো শুধু ভিজিবল লাইট, যার রেঞ্জ হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার। এবং এতগুলো লাইটের মধ্যে সবচেয়ে কম ওয়েভলেন্থ কার? ভায়োলেটের। সবচেয়ে বেশি ওয়েভলেন্থ কার? রেডের। আর ফ্রিকোয়েন্সি যদি আমরা বলি, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? ভায়োলেটের। সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কার? রেডের। বিকজ ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। এবার আমি আরেকটা কথা বলতে থেমে গেলাম যখন দেখলাম যে রেকর্ডিংটা অন করিনি। এই যে মাইক্রোওয়েভের মডার্ন
কেমিস্ট্রিতে তোরা হয়তো শুনেছিস বা জানিস না যে গ্রিন কেমিস্ট্রি বলে একটা অ্যাপ্রোচ এখনকার দিনে নাওএডেজ গ্রিন কেমিস্ট্রি বলে একটা অ্যাপ্রোচের কথা ভাবা হচ্ছে এবং যেটা নিয়ে কিন্তু বহু সায়েন্টিস্ট কাজ করছেন। তো গ্রিন কেমিস্ট্রি মূল মোটিভটা হচ্ছে যে আমরা কেমিক্যাল রিয়াকশনস গুলো করব ল্যাবরেটরিতে, কিন্তু নেচারের কোনো ক্ষতি করব না, বা নেচার থেকে কোনো রিসোর্সেস নিয়ে সেই নেচারের হার্ম যাতে নেচারের প্রতি যাতে কোনো হার্মফুল এফেক্ট না হয় ওই রিয়াকশনটা। তো এবার মাইক্রোওয়েভের ব্যবহার হচ্ছে তার ট্র্যাডিশনাল হিটিং এর থেকে মাইক্রোওয়েভ ব্যবহারটাকে অনেক সায়েন্টিস্টরা প্রেফারেন্স দিচ্ছে। এবার আমি তোকে একটা সিম্পল একটা এক্সাম্পল বলি। মাইক্রোওয়েভ হিটিং কিন্তু সবসময় ইউনিফর্ম হিটিং করে, আর ট্র্যাডিশনাল হিটিং কি, তুই ধর একটা পাত্রের উপরে একটা ওভেনের মধ্যে একটা খাবার নিয়ে বসিয়েছিস, তো প্রথমে গরম হবে কোন জায়গাটা, নিচের জায়গাটা, তারপর ধীরে 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 উপরে উঠবে। এবার তোকে একটা একদম জলজান্ত এক্সাম্পল বলি। ধর দোকান থেকে তুই আজ মঞ্জিনিস থেকে বা মিওয়ামরি থেকে তুই একটা চিকেন প্যাটিস কিনে বাড়িতে নিয়ে এসেছিস, এবং বাড়িতে নিয়ে আসতে ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার তুই বাড়িতে এসে যখন ওটা কনজিউম করতে চাইছিস, তখন তুই বলছিস যে বাড়িতে কাউকে বলছিস একটু গরম করে দিতে। এবার তোর বাড়িতে সাপোজ মাইক্রো ওভেন নেই, তাহলে জেনারেলি বাড়িতে মা কাকিমারা কিভাবে গরম করে, না ওভেন জ্বালালেন, তার মধ্যে একটা প্যান রাখলেন, সেই প্যানের উপরে ওই প্যাটিসটাকে রেখে ওটাকে জাস্ট উল্টে পাল্টে ভালো করে মানে টস করে গরম করে দেওয়া। এবার এই যে গরমটা হয়, এই গরমটা হওয়ার পর যদি কখনো খেয়ে থাকি এইভাবে গরম করে, দেখবি এই যে গরমটা হয়, এই গরমটা হওয়ার পর কিন্তু ওপরের এবং নিচের যে কোটিংটা, ময়দার যে কোটিংটা, সেই কোটিংটা কিন্তু গরম হয়ে যায়। বাট ভেতরের যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটা কিন্তু অত বেশি গরম হয় না। আর ভেতরের মেটেরিয়ালটাকে গরম করার জন্য তুই যদি ওকে প্যানের উপরে রেখে দিস, তাহলে দেখা যাবে বাইরের যে চামড়াটা, সেই চামড়াটা পুড়ে যাবে, চার করে যাবে। কিন্তু তুই মাইক্রো ওভেনে যখন ওই মেটেরিয়ালটাকে রেখে দিচ্ছিস, একটা টাইমার সেট করে দিচ্ছিস 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড, তারপরে তুই যখন বার করছিস, তুই দেখছিস ভেতরের কোটিংটা, মানে ভেতরের মানে যে মেটেরিয়ালটা আছে সেটা, বাইরের কোটিংটা সবটাই কিন্তু ইউনিফর্মলি হিটেড হয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল হিটিং অ্যান্ড মাইক্রোওয়েভ হিটিং। মাইক্রোওয়েভ হিটিং অনেক কম, তুই 10 সেকেন্ডে একটা ওভেনের উপর বসিয়ে একটা প্যাটিসকে গরম করে ফেলতে পারবি না। ইট উইল টেক মোর টাইম। তাহলে যত বেশি টাইম লাগবে তত বেশি রিসোর্সেস ইউটিলাইজড হবে, ইউজ হবে। তো মাইক্রোওয়েভ যে কারণে ইউনিফর্ম হিটিংটার উপরে, মানে মাইক্রোওয়েভ দ্বারা যে হিটিংটা হয় সেটা কিন্তু ইউনিফর্ম হিটিং হয়। ডেফিনেটলি পেনিট্রেট করে, আর যখনই ও পেনিট্রেট করবে তখন ওর মধ্যে যে এনার্জিটা রয়েছে, ওর যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটা হিট এনার্জিতে কনভার্ট করে, যেটা আমরা ক্যাথোড রে প্রপার্টিতে পড়েছিলাম, জাস্ট লাইক দ্যাট। এবারে নেক্সট আমরা যে জায়গাটায় চলে আসবো, দ্যাট ইজ স্পেকট্রা। হোয়াট ইজ স্পেকট্রা? স্পেকট্রা রিলেটেড যে কনসেপ্ট আমাদের অলরেডি রয়েছে বা ছিল, সেই কনসেপ্টে তোরা কি দেখেছিলি ক্লাস 10 বা সেই লেভেলে, যখন আমরা একটা হোয়াইট লাইটকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করিয়েছিলাম, তখন দেখা গেছিল যে সেই হোয়াইট লাইটটা 7টা ডিফারেন্ট লাইটে স্প্লিট করে গেছে। সেই 7টা ডিফারেন্ট লাইট কি কি? ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এটাই ছিল আমাদের স্পেকট্রার কনসেপ্ট। স্পেকট্রা রিলেটেড আমরা এইটুকুই কনসেপ্ট পেয়েছি। এবং স্পেকট্রার ডেফিনেশন বলছে যে কোনো এনার্জাইজড অবজেক্ট, যে কোনো ব্রাইট অবজেক্ট, তার মধ্যে থেকে সবসময় একটা রেডিয়েশন হতে থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে থাকবে। এবার সেই রেডিয়েশনটাকে যদি আমরা একটা স্পেকট্রোস্কোপ দিয়ে অ্যানালাইজ করি, বা একটা স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে ওটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তাহলে যে রেজাল্টিং প্যাটার্ন বা যে রেজাল্টিং যে লাইন্স আমরা পাবো, সেটাকেই আমরা বলবো হচ্ছে স্পেকট্রা। যেমন তুই হোয়াইট লাইট, কোন একটা অবজেক্টের মধ্যে থেকে বেরিয়ে আসা হোয়াইট লাইট, সেই হোয়াইট লাইটটাকে তুই অ্যানালাইজ করেছিলি কি দিয়ে? প্রিজম দিয়ে। তারপরে তুই 7টা লাইটের স্প্লিটিং পেয়েছিলি এবং কন্টিনিউয়াস স্প্লিটিং। তো এটাকে তোরা বলেছিলি কি? স্পেকট্রা, বা যার ন্যাচারাল ফর্মটাকে আমরা বলি হচ্ছে রেইনবো, which is a continuous pattern of 7 colors: violet, indigo, blue, green, yellow, orange, red. There is no black line. During this pattern there is no black line. যখন এই ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড ন্যাচারালি ক্রিয়েট হয়, তখন তুই দেখবি যে ওর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ব্ল্যাক লাইন নেই। দ্যাট মিনস ওরা কন্টিনিউয়াস। নেচার এমন ভাবেই ওটাকে জেনারেট করে, যেখানে ভায়োলেট শেষ হবে সেখানে ইন্ডিগো স্টার্ট হয়ে যাবে, যেখানে ইন্ডিগো শেষ হবে সেখানে আবার ব্লু স্টার্ট হয়ে যাবে, যেখানে ব্লু শেষ হবে সেখানে আবার গ্রিন স্টার্ট হবে। মানে মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই, কোনো স্পেস নেই। তো স্পেকট্রাল কনসেপ্টটা বলছে যে কোনো এনার্জাইজড অবজেক্ট, যে কোনো এনার্জাইজড অবজেক্ট থেকে এমিটেড যে লাইট, যে আলোটা বেরিয়ে আসে, সেই এমিটেড লাইটটাকে যদি আমরা একটা স্পেকট্রোস্কোপের মধ্যে অ্যানালাইজ করি। স্পেকট্রোস্কোপ কেন? আমি চোখে দেখতে পাবো না কেন? কারণ ওর মধ্যে থেকে যে লাইট গুলো বেরোচ্ছে সেটা যে সবসময় ভিজিবল লাইট হবে তার তো কোনো গ্যারান্টি নেই। ইউভি রেঞ্জেও হতে পারে, আইআর রেঞ্জেও হতে পারে, মাইক্রোওয়েভ রেঞ্জেও হতে পারে।
তো সেগুলোকে তো আমি খালি চোখে দেখতে পাবো না, তার জন্য আমাদের স্পেকট্রোস্কোপ এমন একটা যন্ত্রের প্রয়োজন যে আমাদের চোখের ইকুইভ্যালেন্ট কাজ করবে কিন্তু সব ওয়েভলেন্থ দেখতে পারবে। তো স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে যদি আমি অ্যানালাইজ করি তখন আমি যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে আমরা বলবো হচ্ছে স্পেকট্রা। ক্লিয়ার আমার কথা? কারো কোয়ারি আছে? দেখ এবার আমি এখানে খুব সিম্পলি কয়েকটা শব্দের মধ্যে দিয়ে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে when light or any other electromagnetic radiation is made to pass through a spectroscope, the light separates into various components of different wavelengths. Mind it, different wavelengths. তুই দেখবি এই স্পেকট্রাতে তুই কোথাও ফ্রিকোয়েন্সি শব্দটা পাবি না, বিকজ ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা অডিবল ওয়েভ গুলোকে সেপারেট করতে পারি, বাট যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা আসবে, মানে যেটা ভিজুয়ালাইজ করার জায়গা, চোখে আইডেন্টিফাই করার জায়গা, তখন কিন্তু আমরা ওদের সেপারেশন অলওয়েজ করব ওদের ওয়েভ লেন্থ দিয়ে। হ্যাঁ, এবার তুই থিওরিটিক্যালি ওয়েভ লেন্থটাকে ফ্রিকোয়েন্সিতে ক্যালকুলেট করতে পারিস, বাট প্র্যাকটিক্যালি ইউ উইল ইউজ দি প্রপার্টি ওয়েভ লেন্থ। এবার producing various colored bands, the set of colored bands form is called spectrum or spectra. বলছে যখনই কোন একটা লাইটকে আমি একটা স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে তখন স্পেকট্রোস্কোপের প্রপার্টি এবং লাইটের বিভিন্ন খেলার জন্য ওই লাইটের মধ্যে যে কম্পোনেন্ট লাইট গুলো আছে সেই কম্পোনেন্ট লাইট গুলো 7টা ডিফারেন্ট লাইটে স্প্লিট করে যায়। এই ঘটনাটাকে 7টা হোক বা 10টা হোক, কোনোটা হোয়াইট লাইট হলে 7টা হবে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে স্পেকট্রাম। তুই এবার মনে কর একটা হোয়াইট লাইটকে তুই প্রিজমের মধ্যে দিয়ে পাঠিয়ে 7টা ডিফারেন্ট লাইট পেয়েছিলি ভিপজিওর। এবার তার মধ্যে থেকে তুই যে কোনো একটা লাইটকে চুজ করে নে, সে তোর পছন্দ হলো রেড। তুই এবার বললি যে আচ্ছা সাদা থেকে 7টা পেয়েছি, তাহলে 7টার মধ্যে থেকে যদি আমি লাল থেকে আবার লালটাকে যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই আবার 7টা পাবো। এরকম করে তো চলতেই থাকবে খেলা। বাট দেখা যাচ্ছে একটা রেড লাইটকে যদি তুই প্রিজমের মধ্যে দিয়ে পাঠাস ও কিন্তু আর কোনো কম্পোনেন্ট লাইটে স্প্লিট করছে না, বিকজ রেড লাইট হচ্ছে একটা মনোক্রোম্যাটিক লাইট। মনোক্রোম্যাটিক লাইট মানে ওকে তুই কোনোভাবেই আর ডিফারেন্ট কম্পোনেন্ট লাইটে স্প্লিট করতে পারবি না। ওয়্যারএজ হোয়াইট কিন্তু মনোক্রোম্যাটিক নয়, হোয়াইট কোনোভাবেই কিন্তু মনোক্রোম্যাটিক নয়। হোয়াইট লাইটের মধ্যে 7টা ডিফারেন্ট লাইট মার্জ করে আছে, তবেই ও স্প্লিটিং হচ্ছে। বাট এই 7টা ডিফারেন্ট লাইটে স্প্লিটিং হয়ে যাওয়ার পর, হ্যাঁ 7টা ডিফারেন্ট লাইটই মনোক্রোম্যাটিক, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে মনোক্রোম্যাটিক। যদি ওই মনোক্রোম্যাটিক লাইট গুলো ওগুলো যদি মনোক্রোম্যাটিক না হতো তাহলে তাও তো স্প্লিটিং হতো, তাহলে যদি 7টা লাইট আর পেতিন আরো বেশি পেতিস। বাট ইন্ডিভিজুয়াল যে 7টা লাইট প্রত্যেকটা কিন্তু মনোক্রোম্যাটিক লাইট। ক্লিয়ার? এবারে এই যে স্পেকট্রাম, এই স্পেকট্রাম বা স্পেকট্রা প্র্যাকটিক্যালি 2 রকমের হয়। এই স্পেকট্রাম বা স্পেকট্রা প্র্যাকটিক্যালি 2 রকমের হয়। প্রথম যে স্পেকট্রাম প্যাটার্ন আমরা পড়বো, এক হচ্ছে এমিশন স্পেকট্রা। এবার তোরা হয়তো বলতে পারিস যে এই যে স্পেকট্রা আমরা পড়ছি অ্যাটমিক স্ট্রাকচারে, এই শব্দটা আমার কোথায় কাজে লাগবে? অ্যাকচুয়ালি এই শব্দটা আমার এমন একটা জায়গায় কাজে লাগবে, তুই বুঝতেই পারবি যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের যে ড্রব্যাক, সেই ড্রব্যাকটা আমরা এই স্পেকট্রা ওয়ার্ডটা ছাড়া বলতে পারবো না। আর তখন যদি তোকে আমাকে বলতে হয় যে হোয়াট ইজ স্পেকট্রা, আমাকে তোকে এই কথাটা বলে চলে যেতে হবে যে স্পেকট্রা মানে হোয়াইট লাইট 7টা লাইটে স্প্লিট করে প্রিজমের মধ্যে দিয়ে, দ্যাট ইজ স্পেকট্রা। বাট আমি চাইছি আরেকটু ডিপ কনসেপশন থাক। 2 রকমের স্পেকট্রা হয়, একটা হচ্ছে এমিশন স্পেকট্রা, 2 নম্বর আরেকটা টাইপ অফ স্পেকট্রা হয়, দ্যাট ইজ অ্যাবজর্পশন স্পেকট্রা। এমিশন স্পেকট্রা আর অ্যাবজর্পশন স্পেকট্রা। বাট আমাদের যে কোনো অ্যাটমের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমিশন স্পেকট্রা। আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখব, বোরের ক্ষেত্রেও দেখব এবং রাদারফোর্ডের ক্ষেত্রেও দেখব যে স্পেকট্রার কনসেপ্টটা কতটা ইম্পর্টেন্ট। তো কত রকমের স্পেকট্রা হয়? 2 রকমের স্পেকট্রা, এমিশন স্পেকট্রা, অ্যাবজর্পশন স্পেকট্রা। এবার 1 বাই 1 আসি। প্রথম আসি এমিশন স্পেকট্রা। আগে আমি একটা ছবি দেখাই, তারপরে সেখান থেকে আমি লাইনগুলো বলছি। ধর মনে কর এখানে একটা এনার্জাইজড অবজেক্ট আছে, এই অবজেক্টটা হচ্ছে এনার্জাইজড অবজেক্ট। এনার্জাইজড বলতে ওর মধ্যে এনার্জি এক্সটার্নালি দেওয়া আছে, ওকে এনার্জাইজড করা হয়েছে, এক্সাইটেড করা হয়েছে। তার মানে কি ওর মধ্যে অতিরিক্ত অ্যামাউন্টে এনার্জি আছে, যে এনার্জিটা ওর দরকার নেই। আর আমি আগেও বলেছিলাম যে এনার্জি হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা কেউ পালাতে পারবো না। এনার্জি আমাদের, আমরা জন্মের সময় এনার্জি নিয়ে জন্মাইনি, আমরা যা কিছু পেয়েছি সেটা ন্যাচারালি পেয়েছি। এবং যা কিছু আমরা যখন হয়তো থাকবো না পৃথিবীতে, তখন আমরা যে এনার্জিটা ব্যবহার করছি বা যে যা এনার্জি আমাদের মধ্যে আছে সেটা কিন্তু আমরা আবার নেচারে রেখে দিয়েই যাব। যে কারণে বলা হয় যে টোটাল ইউনিভার্সের মোট এনার্জি হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। তুই যে সময়ের জন্য এখানে আছিস, বসবাস করছিস, জন্মেছিস, বড় হচ্ছিস, মরে যাচ্ছিস, এই টাইম পিরিয়ডে তুই যে এনার্জিটা নিচ্ছিস বা ব্যবহার করছিস সেটা নেচার থেকে নিচ্ছিস
এবং যা তো রিলিজ করার প্রয়োজন হচ্ছে সেটা তুই নেচারেই রিলিজ করছিস। অতএব আমি এখানে একটা এনার্জাইজ অবজেক্ট কনসিডার করছি, যে এনার্জাইজ অবজেক্টটার মধ্যে থেকে কন্টিনিউয়াস এমিশন হচ্ছে। এবার এই এনার্জাইজ অবজেক্টটা মনে কর একটা এমিশন করেছে। এবার এই এমিটেড লাইট, এটাকে আমার অ্যানালাইজ করতে হবে, আমি চোখে দেখতে নাও পারি। তো মনে কর আমি একটা স্পেকট্রোস্কোপের মধ্যে এই লাইটটার অ্যানালিসিস করলাম। এটা হচ্ছে একটা স্পেকট্রোস্কোপ। এবার আমি তোদের বোঝানোর জন্য হোয়াইট লাইটের এক্সাম্পল নিচ্ছি। সাপোজ মনে কর এটা হচ্ছে একটা হোয়াইট লাইট ছিল। এবার যখনই তুই ওকে স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে পাঠিয়েছিস, স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে পাঠানোর পর এই হোয়াইট লাইট কিন্তু প্র্যাকটিক্যালি 7টা ডিফারেন্ট লাইটে স্প্লিট করে যাবে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। যদি হোয়াইট লাইট এমিট করে তাহলে 7টা ডিফারেন্ট লাইটের প্যাটার্ন তুই দেখতে পাবি। এবং এই যে 7টা ডিফারেন্ট লাইটের তুই প্যাটার্ন দেখতে পাচ্ছিস, এটাকেই আমরা মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বলছি এমিশন স্পেকট্রা। বিকজ একটা এনার্জাইজড অবজেক্ট, ওর মধ্যে যে অতিরিক্ত এনার্জি আছে, এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি আছে, সেই এনার্জিটা এমিট করেছে ইন দি ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে তুই যখন স্পেকট্রোস্কোপে অ্যানালাইজ করেছিস, তখন তুই এই প্যাটার্ন অফ স্পেকট্রাল লাইন পেয়েছিস, যেটাকে আমরা বলছি এমিশন স্পেকট্রা। খুব নর্মাল। এবার সবসময় তুই 7টা পাবি এরকম কোনো কথা নেই। যে আমি তোদেরকে গতদিন তোদের বলে আমি মনে করতে পারি না, অ্যাকচুয়ালি অনেকগুলো ব্যাচে পরপর অ্যাটমিক স্ট্রাকচার পড়াচ্ছি তো। এবং আমি বলে দিলাম যে রেড আয়রনের পিস, দোকানে ধর প্রথমে একটা কামারশালায় বা যেখানে লোহা পিটিয়ে ফিটিয়ে বিভিন্ন রকম তাদের ফর্ম চেঞ্জ করা হয়, সেখানে প্রথমে একটা লোহার পিস নেওয়া হলো, সেটাকে গরম করা হলো। ইনিশিয়ালি যখন ওটাকে গরম করা হচ্ছে, তখন দেখা যায় ওটা রেড হয়। এবং যখন তুই আরো হিট করবি, একটা সময় পর দেখা যাবে রেডের পর অরেঞ্জ হচ্ছে, অরেঞ্জের পর দেখা যাচ্ছে ইয়েলো হচ্ছে। তুই হিট করেই যাচ্ছিস, ওর কালার চেঞ্জ হচ্ছে। এবং আলটিমেটলি যখন তুই ওকে এক্সট্রিমলি হিট করে ফেলেছিস, তখন দেখা যাচ্ছে ওর কালার হয়ে যাচ্ছে ভায়োলেট বা ব্লু। তার কারণ কি? তুই ওকে তো যখন হিট করছিস, ওকে ডিফারেন্ট এনার্জি দিয়ে যাচ্ছিস। প্রথমে যখন হালকা হিট করেছিস, অল্প এনার্জি, তাহলে এমিশনও হবে আলাদা। যখন তুই আরো বেশি হিট করলি, আরো ডিফারেন্ট এনার্জি এমিট করবে। আরো যখন তুই বেশি হিট করলি, আরো ডিফারেন্ট রেডিয়েশন করবে। এরকম করে দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে ও কিন্তু ওর যে কালার, সেই কালারটা পাল্টাতে থাকছে। অল্প যদি এনার্জাইজ থাকে, যে এমিশন করবে, বেশি এনার্জাইজ হলে নিশ্চয়ই সেই রকম এমিশন করবে না, ডিফারেন্ট লেভেল এমিশন করবে। তখন দেখা যাবে কালারটা পাল্টাচ্ছে, এবং এটাই হচ্ছে এমিশন স্পেকট্রাম। বুঝতে পারলাম? ক্লিয়ার তো? যতবার সিম্পল। এখানেও আবার 1 সেকেন্ড কতগুলো শব্দ এখানে আমি লিখেছি জাস্ট বোঝার জন্য, যে when the radiation emitted from any source such as any bright substance বা incandescent substance, liquid or gaseous substance, that is by passing electric discharge, এটা দরকার নেই, এটা তুই এখান থেকে পড়তে পারিস যে ওদেরকে আমি এনার্জাইজ করেছি কিভাবে, সেটা লেখা হয়েছে। is directly analyzed through a spectroscope, then spectrum obtained is called emission spectrum. এই যে ব্র্যাকেটে আমি যে লাইনটা লিখেছি, এই যে আমি এখানে যে অবজেক্টটার কথা বলেছি, যে ধরনের সলিডের কথা বলেছি, যে ইনক্যান্ডিসেন্ট সলিড, লিকুইড অর গ্যাস, তার মানে এনার্জাইজড, এক্সাইটেড। কিভাবে এক্সাইটেড করা হয়েছে? তুই ম্যানুয়ালি হিট দিয়েও করতে পারিস, অথবা বাই পাসিং ইলেকট্রিক ডিসচার্জ থ্রু a gas at low pressure or by heating some substance to high temperature. যদি গ্যাস হয়, তাকে এক্সাইটেড করার উপায় কি? ডিসচার্জ টিউবে নিয়ে যাও, যেভাবে ক্যাথোড রে অ্যানোড রে হয়েছে, এক্সাইট করতে পারো। বা যেটা যদি সলিড হয়, তাকে তো গ্যাস টিউবের ভেতর নিয়ে যাওয়া, ডিসচার্জ টিউবের ভেতর নিয়ে যাওয়ার দরকার নেই। ইন দ্যাট কেস তুমি তাকে কি করবে? হিট করো বাই হিটিং সাম সাবস্টেন্সেস টু হাই টেম্পারেচার। বুঝা গেল? যাই করো না কেন, ওরা কি হবে? ওরা এনার্জাইজড হয়ে যাবে। এবং ওদের মধ্যে কি হবে? যেটুকু এনার্জি ধর ওর কাছে হয়তো ল্যাক অফ এনার্জি ছিল, তো যেটুকু এনার্জি ওর দরকার সেটুকু কাজে লাগাবে, বাকি এনার্জিটাও কিন্তু নিজের কাছে রাখতে পারবে না। ওই এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি ওকে এমিট করতে হবে। এবং এই এমিশনটা কি হবে? ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবং সেই এমিশনটাকে যদি ডাইরেক্টলি অ্যানালাইজ করা হয় স্পেকট্রোস্কোপ, তখন যে স্পেকট্রা পাওয়া যাবে, সেই স্পেকট্রাটাকে আমরা বলবো হচ্ছে এমিশন স্পেকট্রা। এমিশন স্পেকট্রা, দিস ইজ এমিশন স্পেকট্রা। এবার অ্যাবজর্পশন স্পেকট্রাটা কি? দেখ, আবার একটা ছবি আমি বলবো, এই ছবিটা দিলে অ্যাবজর্পশন স্পেকট্রাটা ক্লিয়ার হবে। আমি আগে ছবিটা এখানে দেখাই। ধর মনে কর এখানে একটা এনার্জাইজড অবজেক্ট আছে। ধর মনে কর এখানে একটা এনার্জাইজড অবজেক্ট আছে, এবং এনার্জাইজড অবজেক্ট মানে
ওকে এনার্জাইজ করা হয়েছে, যদি গ্যাস হয় তাহলে ইউজিং ডিসচার্জ টিউব, যদি সলিড হয় তাহলে হিট করে এনার্জাইজ করা হয়েছে। এবার ও কি করছে, এনার্জি এমিট করছে। ও কি করছে, এনার্জি এমিট করছে। সাপোজ ও এমিট করলো হোয়াইট লাইট, সাপোজ। এবার আমি এমিশন স্পেক্ট্রার ক্ষেত্রে কি করেছিলাম, ডাইরেক্ট এই এমিটেড লাইটটার অ্যানালাইসিস করেছিলাম। বাট এখন আমি কি করছি, এই এমিটেড লাইটটাকে একটা চেম্বারের মধ্যে পাঠাচ্ছি বা একটা কন্টেনারের মধ্যে পাঠাচ্ছি, যে কন্টেনারের মধ্যে আগে থেকেই কিছু গ্যাস বা লিকুইড রাখা আছে, যে কন্টেনারের মধ্যে আগে থেকেই কিছু গ্যাস বা লিকুইড রাখা আছে। এবার এই গ্যাস বা লিকুইডের ক্যারেক্টার অনুযায়ী, এই গ্যাস বা লিকুইডের ক্যারেক্টার অনুযায়ী সাপোজ মনে কর ও কি করলো, গ্রিন লাইটটাকে খেয়ে নিল এবং অরেঞ্জ লাইটটাকে খেয়ে নিল। গ্রিন লাইট এবং অরেঞ্জ লাইট ও অ্যাবজর্ব করে নিয়েছে, মানে ওর ক্যারেক্টার যে গ্রিন এবং ওয়েভ মানে অরেঞ্জ, সেই ওয়েভলেন্থের যে লাইট তাদের যে এনার্জি সেটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, ওর রিকোয়ারমেন্ট ও অ্যাবজর্ব করে নিয়েছে। এবার বাকিটা তো রাখতে পারবে না, তাহলে বাকিটা বেরিয়ে চলে আসলো, বাকিটা বেরিয়ে চলে আসলো। এবার আমি কি করলাম, একটা স্পেকট্রোস্কোপ নিয়ে ওই বাকি লাইটটাকে অ্যানালাইজ করলাম, একটা স্পেকট্রোস্কোপ নিয়ে বাকি লাইটটাকে আমি অ্যানালাইজ করলাম। বেরিয়েছিল কি, হোয়াইট লাইট। গ্যাস বা লিকুইড চেম্বারটা কি করেছে, গ্রিন আর অরেঞ্জটাকে খেয়ে নিয়েছে। তাহলে আউটপুট যে লাইট তাতে তুই কি পাবি, তোর তো 7টা লাইট পাওয়ার কথা, ভায়োলেট পাওয়ার কথা, ইন্ডিগো পাওয়ার কথা, ব্লু পাওয়ার কথা। ব্লু এর পরে তোর কি পাওয়ার কথা, গ্রিন পাওয়ার কথা, কিন্তু গ্রিন তো অলরেডি অ্যাবজর্ব। সেই হ্যাঁ কি আমার না, গ্রিন আর অরেঞ্জ যায়নি। গ্রিন আর অরেঞ্জ যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই রেডিয়েশনটা ওই কন্টেনারের মধ্যে থাকা গ্যাস বা লিকুইডটা অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে এবার তোর এখানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিনের জায়গাটা তুই কি পাবি, ব্ল্যাক পাবি, কারণ গ্রিন তো অ্যাবজর্ব হয়ে গেছে, ওই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে। আর যখনই একটা লাইট ফাঁকা হয়ে যাবে তার পেছনে কি আছে, কালো আছে, তো দেখাবে কালো, তাহলে গ্রিন হয়ে গেল। তারপরে ভিডিওর অরেঞ্জ, অরেঞ্জটাও চলে গেছে, ব্ল্যাক। আর লাস্টে তুই কি পেয়েছিস, রেড পেয়েছিস। তাহলে এই যে তুই প্যাটার্নটা পাচ্ছিস, একটু আগে তুই যে প্যাটার্নটা পেলি, দেখ এটা একটা কন্টিনিউয়াস প্যাটার্ন, হ্যাঁ কিনা, এখানে কোনো গ্যাপ ছিল না। বাট তুই এখানে যে প্যাটার্নটা পাচ্ছিস, এই প্যাটার্নটা দেখ একটা ডিসকন্টিনিউয়াস প্যাটার্ন। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিনের জায়গাটা ব্ল্যাক, মানে কালো লাইন দেখা যাচ্ছে। তারপরে আবার ইয়েলো, অরেঞ্জের জায়গাটা ব্ল্যাক, একটা কালো লাইন দেখা যাচ্ছে। আর তারপরে রেড, তার মানে এটা কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস প্যাটার্ন হলো। এবারে আমরা একটু ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনে কি বলছে, ডেফিনেশনে বলছে when white light emitted from a heated incandescent substance passed through a liquid or gaseous substance। দেখ এমিটেড লাইটটাকে আমি কার মধ্যে দিয়ে পাঠিয়েছি, একটা লিকুইড বা গ্যাসের মধ্যে দিয়ে পাঠিয়েছি, তখন দেখা যাচ্ছে রেডিয়েশনস অফ সার্টেন ওয়েভলেন্থস আর অ্যাবজর্ব ওর ক্যারেক্টার অনুযায়ী। ধর মনে কর আজকে তুই দেখা গেল যে একজন অন্ধ মানুষ কিছু মানে মেয়েদের জামা কাপড় নিয়ে, বা অর্থাৎ কিছু খুব সুন্দর শাড়ি ফাড়ি নিয়ে একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে বা একটা ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে, যে ঘরে প্রচুর মেয়েরা বসে আছে যাদের ওই শাড়িগুলো পছন্দ। এবার তাহলে অটোমেটিক্যালি সবার তো মেন্টালিটি ওই রকম থাকে না যে না অন্যের জিনিসে হাত দেবো না, এটা আমার নয়, আমি নেবো না। অনেকে মেন্টালিটি থাকে যা ফ্রিতে পাওয়া যাচ্ছে আগে নাও। এবার দেখা গেল যখন ওই ঘর দিয়ে যাচ্ছে, তখন যেহেতু শাড়িগুলো খুব সুন্দর, চোখে লাগার মতন, তো ওখান থেকে 2-3টে মেয়ে কি করলো, 4টে শাড়ি অ্যাবজর্ব করে নিল, মানে তুলে নিল, যেহেতু অন্ধ দেখতে পাচ্ছে না। তা আউটপুট লাইট মানে যখন লোকটা বেরিয়ে আসবে ঘর থেকে, তখন ওই লোকটার কাছে কিন্তু নাম্বার অফ শাড়ি কমে যাবে। এবার ওই লোকটাই, ওই অন্ধ লোকটাই, এটা ছেলেদের ক্ষেত্রে হতে পারতো যদি শাড়ি না হয়ে জামা কাপড় হতো, জামা প্যান্ট বা স্যুট হতো, ডেফিনেটলি হতো, মেয়েদের ডেফিনেটলি হতো। আচ্ছা এবারে ধরে নে যখন, এবার আমি যেটা বোঝানোর জন্য এই কথাটা বলছি, এবার ওই লোকটাই যদি শাড়ির বদলে কতগুলো টি শার্ট বা ব্লেজার বা স্যুট নিয়ে ওই মেয়েদের রুম দিয়ে যেত, তাহলে কিন্তু দেখা যেত যে ওই মেয়েরা ওর মধ্যে মানে ওর লোকটার কাছ থেকে কিছু জামা কাপড় কমছে না। তার কারণটা কি, আমি জেনারেল একটা এক্সাম্পল বললাম যেটা মাথায় এলো। তার কারণটা হচ্ছে ওইগুলোই মেয়েদের প্রয়োজনীয় নয়, দরকার নেই। মানে এই দরকারটা কিসের উপর ডিপেন্ড করছে, দরকারটা ডিপেন্ড করছে নিজের নেচারের উপর, যে যেটা আমার মধ্যে দিয়ে পাস করছে তার মধ্যে থেকে আমি কতটা অ্যাবজর্ব করব, সেটা ডিপেন্ড করছে কে অ্যাবজর্ব করছে তার।
অর্থাৎ হোয়াইট লাইট এমিটেড হয়েছে, সেটাকে আমি একটা লিকুইড বা গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে দিয়ে পাঠিয়েছি। এবার এই যে লিকুইড বা গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে দিয়ে আমি পাঠালাম, এই হোয়াইট লাইটের পুরোটাই অ্যাবজর্ব করে দিতে পারতো, যে শুধু কালো লাইট দেখাতো। অথবা ও দুটো অ্যাবজর্ব করেছে, আমি বললাম গ্রিন আর অরেঞ্জ, ও চারটে অ্যাবজর্ব করতে পারতো, চারটে কালো লাইন দেখাতো, কিছুটা ও অ্যাবজর্ব করলো। এবার আফটার অ্যাবজর্পশন, ইফ দি ইমার্জেন্ট রেডিয়েশন আর রিজলভ ইন স্পেকট্রোস্কোপ, ইমার্জেন্ট রেডিয়েশন মানে আফটার অ্যাবজর্পশন যে রেসিডুয়াল রেডিয়েশন পড়ে থাকছে, অবশিষ্ট রেসিডুয়াল যে রেডিয়েশন পড়ে থাকছে, তাকে যদি আমি স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে পাঠাই, তখন দেখা যাচ্ছে ফিউ ডার্ক লাইনস আর অবজার্ভ। কেন ফিউ ডার্ক লাইনস পাওয়া যাচ্ছে? বিকজ ওই ডার্ক লাইনস এর করেসপন্ডিং যে পার্ট, করেসপন্ডিং যে রেডিয়েশন, দ্যাট ইজ অলরেডি অ্যাবজর্ব বাই দি লিকুইড অর গ্যাসিয়াস সাবস্টেন্স ইন দ্যাট কন্টেনার। In the otherwise continuous spectrum, these dark lines constitute absorption spectrum of that absorbing substance. তার মানে আমরা বলতে পারছি যে এই যে স্পেকট্রা প্যাটার্নটা আমরা পেলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবং মাথায় রাখবি এখানে আমি একটা লাইন তোকে বলে দিচ্ছি, এই ধরনের স্পেকট্রা কিন্তু অলওয়েজ ডিসকন্টিনিউয়াস ইন নেচার, অলওয়েজ ডিসকন্টিনিউয়াস ইন নেচার। বাট এটাই যদি এমিশন স্পেকট্রা হয়, এমিশন স্পেকট্রা কিন্তু মে বি কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস। এটা ডিসকন্টিনিউয়াসও হতে পারে, এটা ডিসকন্টিনিউয়াস হতে, এটার জন্য তাহলে আমাকে আবার একটু কথা বলতে হবে, কথা বাড়াতে হবে। তো এমিশন স্পেকট্রা কিভাবে ডিসকন্টিনিউয়াস হতে পারে, আমরা যেটুকু বুঝলাম সেটুকু অনুযায়ী তো অলওয়েজ এটা কন্টিনিউয়াস হওয়ার কথা। ধর আমি তোকে একটা কথার কথা বলছি, এখন খুব সিম্পলি ধরবি, ধর একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট বসে আছে এবং একজন টিচার সেই ক্লাসে কোনো একটা পার্টিকুলার টপিকের উপর একটা লেকচার দিচ্ছে। এবার ওই টিচারের কথা ওই ঘরে বসে থাকা সবগুলো স্টুডেন্টকে কি সমানভাবে প্রভাবিত করতে পারবে? ইজ ইট পসিবল? প্র্যাকটিক্যালি পসিবল? নট পসিবল। ওই 40 জনের মধ্যে দেখা যাবে হয়তো গোটা 4-5 জন খুব মন দিয়ে শুনছে এবং নোট ডাউন করছে, গোটা 4-5 জন দেখা যাবে শুধু শুনছে কিন্তু খাতায় কিছু লিখছে না। আবার কয়েকজন দেখা যাবে শুধু হা করে তাকিয়ে বসে আছে, ডিস্টার্ব করছে না কিন্তু শুনছেও না লিখছেও না, মানে মাথায় ঢোকাতে চাইছে না। আবার কয়েকজন দেখা যাবে যে হয়তো ক্লাসে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তাহলে এই যে টিচারের কথাটা ওই 40 জনকে সমানভাবে প্রভাবিত করতে পারলো না। এবার মনে করে একটা কন্টেনারের মধ্যে সাপোজ হাইড্রোজেন গ্যাস আছে, তুই বলছিস 5 ml হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে 5 ml হাইড্রোজেন গ্যাস মানে কয়েক লক্ষ হাইড্রোজেন গ্যাস মলিকিউলস আর দেয়ার ইন দি কন্টেনার। এবার তুই কি করলি? এই কন্টেনারটাকে এনার্জাইজ করলি, ওকে শক্তি দিলি, এনার্জি দিলি। এবার তুই কি বলতে পারিস যে এই কন্টেনারের ভেতরে থাকা কয়েক লক্ষ হাইড্রোজেন গ্যাস তারা ইকুয়ালি সেই এনার্জিটা অ্যাবজর্ব করবে না? কেউ হয়তো বেশি অ্যাবজর্ব করবে, কেউ হয়তো করবে না, কারণ ব্যাপারটা ইউনিফর্ম হবে না। এবার ধরে নে যখন রেডিয়েট করার ব্যাপার আসছে, তখন কি সবাই রেডিয়েট করতে পারবে? কারণ সবাই তো এনার্জি নেয়নি, যারা এনার্জি নিয়েছে শুধু তারাই রেডিয়েট করবে, বাকিরা কি করে এনার্জি রেডিয়েট করবে? এনার্জি অ্যাবজর্বই করেনি, তুই কি করে কন্টিনিউয়াস পাবি? সবাই মিলে যদি এনার্জি অ্যাবজর্ব করতো, সবাই যদি এনার্জি এমিট করতো, ইন দ্যাট কেস তুই কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রাম পেতিস। তুই বলতে পারতিস যে এমিশন স্পেকট্রাম মানে অলওয়েজ সেটা কন্টিনিউয়াস। কিন্তু এই যে এনার্জাইজড অবজেক্ট, এর ভেতরে যে মলিকিউল গুলো আছে, যখন ওকে হিট করা হয়েছিল তখন কি প্রথমেই সবাই ইউনিফর্মলি হিট নিয়ে তো নেয়নি? তোরা তো ডিসকন্টিনিউয়াস হতেই পারে, আর কন্টিনিউয়াস তো হবেই, কন্টিনিউয়াস তো হওয়ার জায়গা আছে। এমিশন স্পেকট্রা যাই হোক না কেন, অ্যাবজর্পশন স্পেকট্রা কিন্তু অলওয়েজ ডিসকন্টিনিউয়াস, অলওয়েজ। কারণ অ্যাবজর্পশন স্পেকট্রা কিছু না কিছু পোর্শন কিন্তু অ্যাবজর্ব হবেই ডিউরিং দি প্রসিডিওর। তাহলে এমিশন স্পেকট্রা, অ্যাবজর্পশন স্পেকট্রা বোঝা গেছে? না, হোয়াইট লাইট আর হবে কি করে? এখনো তো হোয়াইট লাইট নেই না। আফটার স্পেকট্রোস্কোপ তো হোয়াইট লাইট আর থাকছে না, তো স্প্লিট করে যাচ্ছে 7টা লাইটে। স্পেকট্রোস্কোপ দিয়ে গেলে কখনোই তো হোয়াইট লাইট থাকবে না, ও তো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু ওটা হয়ে যাচ্ছে। এবার তুই কি বলছিস বল?
মানে এই গ্যাসের মধ্যে দিয়ে যখন হোয়াইট লাইটটা পাস করলো তখন গ্রিন আর অরেঞ্জ অ্যাবজর্বড। হ্যাঁ, এটা তো হোয়াইট লাইট নয়, আমি তো হোয়াইট লিখিনি এই জন্য এখানে, এটা হোয়াইট হবে কি করে? এবার যেটা এটা হচ্ছে ইমার্জেন্ট রেডিয়েশন, রেসিডুয়াল রেডিয়েশন, অবশিষ্ট, সেটাকে ইমিডিয়েট স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে পাঠানো হলো যে কি গেছে আর কি আছে দেখি। তখন দেখা যাচ্ছে যে এইগুলো আছে আর এই দুটো জায়গায় ব্ল্যাক। কারণ তুই তো এখানে বাইরে থেকে নিশ্চয়ই দেখতে পাবি না এই হোয়াইট লাইট গেল, গ্যাসটা গ্রিন খেলো, গ্যাসটা অরেঞ্জ খেলো, তুই তো এটা দেখতে পাবি না। তুই দেখতে পাচ্ছিস আউটপুটে দেখতে পাচ্ছিস গ্রিন আর অরেঞ্জের জায়গায় ব্ল্যাক। তখন তুই বুঝতে পারছিস আচ্ছা তার মানে গ্যাস বা লিকুইড যা আছে সেটা গ্রিন আর অরেঞ্জটাকে খেয়ে বসে আছে। কেন? হ্যাঁ, না না না, এবার এই যে রেসিডুয়াল রেডিয়েশন, এই রেসিডুয়াল রেডিয়েশনে যদি আরো কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে তুই তো খালি চোখে ওটাকে দেখতে পাবি না। প্রথমত এই পুরো ঘটনাটা তো এরকম ভাবে একটা বোর্ডের উপরে হয় না, ইনস্ট্রুমেন্টের ভেতরে হয়। আউটপুটটা দেখার জায়গা তো আফটার স্পেকট্রোস্কোপ, তুই মাঝের জায়গাটা দেখবি কি করে? কল্পনা করলে তো এখন এখানে চীনের পাঁচিল বানানো যায়। হয়তো দেখা যেত, তার কারণ 7টা লাইট না থাকায় ওই লাইট গুলো তো অলরেডি আর হোয়াইট লাইটের ক্যারেক্টারে নেই। এবার স্প্লিটিংটা না, মানে এই যে স্পেসিফিক প্যাটার্নে স্প্লিটিং, এর পেছনে একটা ফিজিক্সও আছে, এটা প্রিজমের মধ্যে দিয়ে যায়, অনেকগুলো ফান্ডা আছে। বাট আফটার স্পেকট্রোস্কোপ বিষয়টা হয়তো ওইভাবে না হয়, কিন্তু হোয়াইট লাইট ওটা থাকবে না। মূল কথা যদি অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন স্পেকট্রা, এমিশন স্পেকট্রা বোঝা গেছে। অ্যাবজর্পশন স্পেকট্রা কিন্তু অ্যাটমে কোনো রোল নেই। বল। বলছি যখন এই গ্রিন আর অরেঞ্জটা ওর তো তাহলে ওইটাই আছে না, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, ইয়েলো আর রেড, ওই মধ্যে দিয়ে হোয়াইট লাইট হিসেবে আবার এই কথাটাই তো বললাম। এবার একটা এক্সপেরিমেন্ট করতে হবে যে অরেঞ্জ আর গ্রিন কে বাদ দিয়ে বাকি সবকটা কালার মিশিয়ে যে কালারটা আসছে ওটা প্রথমত হচ্ছে এটা হোয়াইট লাইট হবে কি করে? হোয়াইট লাইট মানে তো 7টা লাইটের কম্বিনেশন, দুটো অলরেডি অ্যাবজর্ব হয়ে গেছে, মানে এটা ইমার্জেন্ট রেডিয়েশন বেরোচ্ছে। হয়তো হচ্ছে, আমি তো এখানে পেইন্টিং করতে আসিনি, কালার ইনভেন্ট করতে আসিনি, আমি তো স্পেকট্রা বোঝাতে এসেছি। তো ডেফিনেটলি হয়তো হচ্ছে, কিছু না কিছু হচ্ছে, তো তুই দেখবি সেটা। কারণ কিছু না থাকলে, যদি সোর্স না থাকে, তুই কি দেখতে চাইছিস? মানে ব্ল্যাক পিঙ্ক কালার দেখাবে নাকি? এই ঘরে যে তুই বিভিন্ন আমার গেঞ্জিটাতে তুই লাল দেখছিস, কেন দেখছিস? কারণ আলো জ্বলছে তাই। আলো বন্ধ করে দিয়ে তুই গেঞ্জিটা কি দেখবি? লালই দেখতে পাবি, তুই দেখতে পাবি না, তখন তো ব্ল্যাকই হবে আলটিমেট। নেক্সট, ওকে, তাহলে স্পেকট্রা বোঝা গেল। অ্যাবজর্পশন, এমিশন স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রাতে কোনো সেইভাবে তুই আর বারবার পাবি না, বাট এই অ্যাবজর্পশন স্পেকট্রা তুই বারবার পাবি না, কিন্তু এমিশন স্পেকট্রা কিন্তু এবার আমাদের আসতেই থাকবে 1 by 1। এবারে আমরা যেতে পারি রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ড্রব্যাক। বল একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেবে যেরকম নরমাল কিছু জিনিস দিয়ে বোঝা যায়, মানে যাতে বুঝতে পারি। এবার রিয়েল এক্সাম্পল তো বললাম, আয়রন পিস, একটা আয়রনের টুকরো, সেটাকে যখন ইনিশিয়ালি হিট করা হচ্ছে তখনও প্রথমে রেড হয়, তার মানে রেড এমিশন হচ্ছে, বা যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন এমিট করছে সেটা ওয়েভলেন্থ বা সেটা হচ্ছে রেড এর ইকুইভ্যালেন্ট, তাই তুই রেড দেখতে পাচ্ছিস। এবার তুই ওটাকে আরো হিট করতে থাক, দেখবি ওর কালার চেঞ্জ হচ্ছে, অরেঞ্জ হচ্ছে, ইয়েলো হচ্ছে, আলটিমেটলি ব্লু হচ্ছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে যখন যত তুই ওকে বেশি এনার্জি দিয়েই যাচ্ছিস তত কিন্তু ওর যে এমিটেড রেডিয়েশন তার ওয়েভলেন্থটা কিন্তু পাল্টাচ্ছে। ডেফিনেটলি এটাই লেখা হয়, তুই যে কোনো এনসিইআরটি তে খুলে দেখ, আয়রন না থাক কোন একটা মেটাল দিয়েই লেখা থাকবে, এবং এনার্জির সঙ্গে ওয়েভলেন্থের একটা রিলেশন আছে। বাট মানে এখন অব্দি আমরা সেই ভদ্রলোক অব্দি পৌঁছইনি। রাদারফোর্ডের পরে ওনার কাছে আমরা গিয়ে পড়বো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি বা প্ল্যাঙ্কস কোয়ান্টাম মানে যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটাতে গিয়ে পৌঁছাবো। সেখানে আমরা দেখবো যে এনার্জির সঙ্গে ওয়েভলেন্থের একটা রিলেশন আছে। আর এই যে আমি আয়রন পিসের যে কালার চেঞ্জের কথাটা বললাম, সেখানে গিয়ে দেখবি এই বিষয়টা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে যে কেন কালার চেঞ্জ
হিট বাড়ার সঙ্গে সঙ্গে কেন কালার চেঞ্জ হচ্ছে, আর রেড থেকে কেন ভায়োলেটই হচ্ছে, ব্লুই হচ্ছে, বুঝতে পারবি? একটু অপেক্ষা কর। এবারে আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ড্রব্যাকে চলে আসি। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ড্রব্যাকে যে কথা বলা হয়েছে, প্রথমত প্রিভিয়াসলি এস্টাবলিশড কোন জায়গাকে ওভারলুক করে আমি কোনো নতুন সাইন্টিফিক থিওরি কিন্তু এস্টাবলিশ করতে পারি না। এবং ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলছে যে একটা চার্জ পার্টিকেল যদি মোশনে থাকে তাহলে কন্টিনিউয়াস এনার্জি এমিট করবে। একটা চার্জ পার্টিকেল যদি মোশনে থাকে তাহলে ও কন্টিনিউয়াস এনার্জি এমিট করবে। এটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলছে যে যখনই একটা চার্জ পার্টিকেল মোশনের মধ্যে রয়েছে, ইট উইল কন্টিনিউয়াসলি এমিট আ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি। এবার ধর একটা নিউক্লিয়াসের চারিদিকে, এটা হচ্ছে সার্কুলার অরবিট, যেখানে এই জায়গায় ইলেকট্রন গুলো গোল গোল করে ঘুরছে। ইলেকট্রন হচ্ছে চার্জ পার্টিকেল, ও মোশনে রয়েছে। চার্জ পার্টিকেল যদি মোশনে থাকে তো ও এনার্জি রিলিজ করবে। আমরা জানি যে এনার্জি রিলিজ করলে ও তো অন্য নিচের দিকে নামতে শুরু করবে, নিউক্লিয়াসের দিকে নামতে শুরু করবে, এবং দেখা যাবে আফটার এ সার্টেন টাইম ও স্পাইরালি নিউক্লিয়াসের মধ্যে এসে ঢুকে পড়বে। এবং ম্যাথামেটিক্যালি দেখা গেছে যদি এই ঘটনা ঘটে তাহলে 10⁻⁻16 সেকেন্ডের মধ্যে নিউক্লিয়াসটা এসে ইলেকট্রনটা এসে নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খাবে, and the atomic system will collapse. হ্যাঁ, -16 10⁻⁻16 সেকেন্ডের মধ্যে ওই অ্যাটমিক সিস্টেমটা কোল্যাপস করে যাবে। অর্থাৎ স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম ক্যান নট বি এক্সপ্লেইনড ইউজিং রাদারফোর্ড অ্যাটমিক মডেল। রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, ধর এই যে আমি তোকে বলছি যে ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির এই যে কথাটা, মানে এই যে প্রথম যে দুটো লাইন আমরা বললাম যে অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, a charged particle revolving with acceleration will emit energy in a continuous manner. এটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে বলা আছে, which is previously established. রাদারফোর্ডের আগে এই ব্যাপারটা এস্টাবলিশড যে একটা চার্জ পার্টিকেল যদি মোশনে থাকে, অ্যাক্সিলারেশনে থাকে, তো কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করতে থাকে। এবার একটা অ্যাটমিক সিস্টেমে ইলেকট্রন যখন একটা অরবিটে আছে, সেই অরবিটে মুভ করার সময় ইলেকট্রনটা যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করে তাহলে ও কি হবে, ও নিউক্লিয়াসের দিকে নামতে শুরু করবে। এবং একটা সময় এরকম একটা স্পাইরাল পাথ ফলো করে ও কি করবে, নিউক্লিয়াসের উপরে এসে পড়বে। এবং দেখা যাচ্ছে কাছাকাছি এই জন্য সময় লাগছে 10⁻⁻16 সেকেন্ড, which is a very small time. এবার ওই স্মল টাইম স্প্যানে একটা অ্যাটম স্টেবল, তারপরে আর অ্যাটম স্টেবল নয়। তার মানে আমি কি বলতে পারি যে অ্যাটম জন্মায়নি, একটা অ্যাটম জন্মালো এবং সেই অ্যাটমটা জন্মানোর পর 10⁻⁻16 সেকেন্ড বেঁচে ছিল। তাহলে এই যে 10⁻⁻16 সেকেন্ড, এই টাইম স্প্যানটা এতটাই কম যে ওই টাইম স্প্যানে ওই অ্যাটমটার স্টেবিলিটি বা অ্যাটমটার এক্সিস্টেন্স আমি আইডেন্টিফাই করতে পারবো না যে আছে। আমি দেখবো অ্যাটম নেই, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং রাদারফোর্ড এর জাস্টিফিকেশনে কিন্তু কোনো কথা বলেননি। দেখ, in accordance with Rutherford's model, if a negatively charged electron revolves around the positively charged nucleus, it would continuously emit electromagnetic radiation. For continuous emission energy, the velocity of the electron would decrease, leading to steady decrease in the radius of the electronic orbit. The electron would thereby follow a spiral path and eventually fall on the nucleus, resulting in collapse of the atom. চার্জ পার্টিকেল যদি কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করে তাহলে নিচের দিকে নামতে শুরু করবে, কারণ এনার্জি অ্যাবজর্ব করলে উপরের অরবিটে যায়, আর এনার্জি রিলিজ করলে নিচের অরবিটে আসে। নিচে নামতে 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 সবচেয়ে নিচে কে আছে, নিউক্লিয়াস। তাহলে একটা ইলেকট্রন কি হবে, নিউক্লিয়াসের মধ্যে এসে পড়বে, কোলাইড করবে, এন্ড দি সিস্টেম উইল কোল্যাপস। রাদারফোর্ড কিন্তু এর কোনো জাস্টিফিকেশন দিতে পারলেন না। অর্থাৎ অ্যাকর্ডিং টু রাদারফোর্ড, অ্যাটমের স্টেবিলিটি could not be explained. একটা অ্যাটম কিভাবে স্টেবল, হাউ ইজ ইট স্টেবল, হোয়াট ইজ স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম, এটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারিনি অ্যাকর্ডিং টু রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। নিচের অরবিটে নামছে, অনেক অরবিট থাকে, তো এটা যদি নিউক্লিয়াস হয়, এটা একটা অরবিট, এটা একটা অরবিট, এটা একটা অরবিট, এন্ড সো অন। এবার এখানে ধর এখানে একটা ইলেকট্রন আছে বা এখানেও একটা অরবিট আছে। এবার ইলেকট্রনটা যদি এনার্জি অ্যাবজর্ব করে তাহলে উপরের অরবিটে যাবে, মানে আপার অরবিট, হায়ার এনার্জি অরবিট। আর ইলেকট্রনটা যদি এনার্জি এমিট করে তো লোয়ার এনার্জি অরবিটে আসবে, মানে নিচের দিকে আসবে। এবার অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ইলেকট্রন যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করে তাহলে লোয়ার অরবিটে নামবে।
এবার লোয়ার অরবিটে নামতে 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 সবচেয়ে নিচে কি আছে? নিউক্লিয়াস। একটা সময় নিউক্লিয়াসের উপরে এসে পড়বে এবং 10⁻⁻16 সেকেন্ডের মধ্যে সিস্টেমটা কোলাপস করবে। বুঝা গেল? নেক্সট। আচ্ছা, এবারে 2 নম্বর যে ড্রব্যাক, দেখ তাহলে একটা ইলেকট্রন ভালো করে বুঝবি, এখানে নিউক্লিয়াস রয়েছে, এখানে ধরে নিচ্ছি আমি এতগুলো অরবিট রয়েছে, এবং একটা ইলেকট্রন ঘুরতে 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 স্পাইরালি নিউক্লিয়াসের উপরের দিকে বা নিউক্লিয়াসের দিকে আসছে, বা একটা চার্জ ইলেকট্রন কন্টিনিউয়াস এনার্জি এমিট করছে। তাহলে ও কি করছে? কন্টিনিউয়াস একটা এনার্জি এমিট করবে ইন দি ফর্ম অফ ওয়েভ। এবার মনে কর তুই একটা স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে সেই ওয়েভটাকে পাঠালি, যেহেতু কন্টিনিউয়াস এনার্জি এমিশন হচ্ছে, তাহলে তুই এখানে যে স্পেকট্রাটা পাবি সেই স্পেকট্রাটা তো একটা কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা, কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা, বিকজ ইলেকট্রন কন্টিনিউয়াস এনার্জি ছাড়ছে। এই যে আমার এই টি শার্টটা রেড, এবার এই যে প্রত্যেকে তোরা বসে আছিস, দেখছিস, তাকাচ্ছিস, এই টি শার্টটা কিন্তু রেডই দেখাচ্ছে। কেন রেড দেখাচ্ছে? কারণ কন্টিনিউয়াস এখানে লাইট পড়ে তোদের চোখে যখন এমিশন হচ্ছে, একই পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে এমিশন হচ্ছে। এবার যদি আমি আলোর সুইচটার সামনে দাঁড়িয়ে সুইচটাকে অফ অন করতে থাকি, যখন অফ হয়ে যাবে তখন ব্ল্যাক, যখন অন হবে তখন আবার রেড। তার মানে এটা কি কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে? ডিসকন্টিনিউয়াস, বিকজ রিফ্লেকশন প্রসেসটা কন্টিনিউয়াস হচ্ছে না। কিন্তু এখানে ইলেকট্রন তো চার্জ ইলেকট্রন, ও গোল গোল করে ঘুরছে অ্যাকর্ডিং টু নিউক্লিয়াস, ও গোল গোল করে ঘুরছে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড। এবার ও যদি গোল গোল করে ঘুরে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড, তাহলে ও কন্টিনিউয়াস এনার্জি এমিট করবে। আর ও যদি কন্টিনিউয়াস এনার্জি এমিট করে, সেই এমিটেড এনার্জিটাকে আমি যদি স্পেকট্রোস্কোপের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমি তো কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা। বাট ইন রিয়ালিটি যে কোনো অ্যাটমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রা পাই না। আমরা কিরকম স্পেকট্রা পাই? ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা পাই বা লাইন স্পেকট্রা পাই। দেখা যায় একটা লাইন পাওয়া যাচ্ছে, আবার ব্ল্যাক, আবার একটা লাইন পাওয়া যাচ্ছে, আবার ব্ল্যাক। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখা গেছে। তো রাদারফোর্ডের থিওরিতে যখন বলা হলো যে এটা ব্যাখ্যা কি, হোয়াট ইজ দি এক্সপ্লানেশন, কেন এই রকম হচ্ছে, রাদারফোর্ডের থিওরিতে কিন্তু এই ব্যাখ্যা দেওয়া হলো না। এই ড্রব্যাকটাকে বোঝানোর জন্যই আমি স্পেকট্রার কথাটা আগেই বলে দিলাম, যে কন্টিনিউয়াস স্পেকট্রা মানে কি, যতগুলো কালার লাইন তৈরি হবে বা যতগুলো ব্যান্ড তৈরি হবে, দ্যাট উইল বি ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, বাট অর্থাৎ মাঝে কোনো গ্যাপ থাকবে না। এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রা। আর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা মানে কি, একটা লাইন পেলাম, আবার মাঝে কতটা ব্ল্যাক রিজিয়ন, আবার একটা লাইন পেলাম, মাঝে কতটা ব্ল্যাক রিজিয়ন, এরকম করে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা। এবং অ্যাটমের ক্ষেত্রে এই ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাই পাওয়া যাচ্ছিল প্র্যাকটিক্যালি। এবার রাদারফোর্ডের এখানে যেটা বলা হলো, দ্যাট if an electron emits energy continuously, the spectra of the atom should be continuous. But in reality, an atom produces line spectra or discontinuous spectra. Thus, Rutherford atomic model cannot explain the discontinuous nature of atomic spectra. অর্থাৎ কেন এরকম লাইন স্পেকট্রা হচ্ছে, কেন কন্টিনিউয়াস হচ্ছে না? যদি ব্যাপারটা বোঝ, যদি রাদারফোর্ডের সঙ্গে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ক্ল্যাশ করে এবং ম্যাক্সওয়েল যদি সঠিক হয়, রাদারফোর্ড যদি ভুল হয়, তাহলে ইলেকট্রন কন্টিনিউয়াস ঘুরছে, অ্যাটমিক সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে সেটা পরের কথা, ইলেকট্রন কন্টিনিউয়াস ঘুরছে। আর ইলেকট্রন যদি কন্টিনিউয়াস ঘুরতে থাকে, তাহলে কন্টিনিউয়াস এনার্জি এমিট করছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করছে। তাহলে সেই এমিটেড এনার্জি যদি আমি স্পেকট্রোস্কোপে অ্যানালাইজ করি, তাহলে আমার কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা। বাট ইন রিয়ালিটি লাইন স্পেকট্রা পাওয়া যাচ্ছে। তার মানে কি? তার মানে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সঙ্গে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের মাঝখানে এই যে ঝামেলাটা হচ্ছে, সেই জায়গায় একটা জাস্টিফিকেশন আছে। এবং রাদারফোর্ডের লিমিটেশন হচ্ছে উনি ওই জাস্টিফিকেশনটা জাস্টিফাই করতে পারলেন না। যদি ম্যাক্সওয়েলই সত্যি হতো, তাহলে এইটাই পাওয়ার কথা। কিন্তু আমরা তো প্র্যাকটিক্যালি পাচ্ছি এইটা। আমাদের ম্যাক্সওয়েল সত্যি নয়। ম্যাক্সওয়েলের যে এক্সপ্লানেশন এবং রাদারফোর্ডের যে এক্সপ্লানেশন, এর মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটাকেই পূরণ করলেন বোর। অ্যাকচুয়ালি বোর ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করলেন যে হোয়াট ইজ দি জাস্টিফিকেশন। রাদারফোর্ড যেটা করতে পারলেন না, রাদারফোর্ড যে জায়গায় আটকে গেলেন। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ড্রব্যাক হচ্ছে দুটো। এক, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী একটা চার্জ পার্টিকেল মোশনে থাকলে সে এনার্জি এমিট করবে। আর সে যদি এনার্জি এমিট করে স্পাইরালি ঘুরতে 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 নিউক্লিয়াসের উপরে এসে পড়বে। Within 10⁻⁻16 seconds, the atomic structure will be collapsed. Number one. Number two,
যদি যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা, বাট ইন রিয়ালিটি আমরা অ্যাটমিক স্পেকট্রা পাচ্ছি। হোয়াট ইজ দি জাস্টিফিকেশন? কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে না? কারণ আমি তো মেনে নিয়েছি রাদারফোর্ড ভুল, ম্যাক্সওয়েল ঠিক। রাদারফোর্ড ভুল আর ম্যাক্সওয়েল যদি ঠিক হয় তাহলে এইভাবেই কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়ার কথা, বিকজ ইলেকট্রন কন্টিনিউয়াস এনার্জি এমিট করছে। কিন্তু স্পেকট্রা, এক্সপেরিমেন্টাল স্পেকট্রা দেখাচ্ছে যে না, এরকম নয়, এইরকম হয়। হোয়াট ইজ দি এক্সপ্লেনেশন? রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে এটা বলা নেই। রাদারফোর্ড কিছুই বলতে চায়নি। যদি কিছু বলতে চাইতো তাহলে লিমিটেশন আর থাকতো না। কি বোঝাচ্ছে? এনার্জি ডিসকন্টিনিউয়াস না। রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনুযায়ী অ্যাকচুয়ালি রাদারফোর্ড যেটা জাস্টিফাই করতে পারতেন, ইলেকট্রন গুলো কন্টিনিউয়াস এনার্জি এমিট করছে না, প্রয়োজন মতো এনার্জি এমিট করছে, আবার প্রয়োজন মতো এনার্জি এমিট করছে না, তবেই ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়া যাচ্ছে। কারণ কন্টিনিউয়াস এমিশনে তো ইলেকট্রন নিচে চলে আসবে, আর যদি প্রয়োজন মতো আপস অ্যান্ড ডাউনস করতে থাকে তাহলেই তো লাইন স্পেকট্রা পাওয়া যাবে। রাদারফোর্ড এটা জাস্টিফাই করতে পারেননি, এটা বোর করেছে। বল কি বলছিস? ক্লিয়ার? আচ্ছা, কারো অসুবিধা আছে? রাদারফোর্ডের ড্রব্যাক অব্দি কিছু অসুবিধা থাকলে বল। স্পেকট্রা ক্লিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্লিয়ার, রাদারফোর্ড ড্রব্যাক ক্লিয়ার, অসুবিধা নেই তো? এমিশন অ্যাবজর্পশন স্পেকট্রা ক্লিয়ার? ক্লিয়ার। দেন নেক্সট, এবারে কিছু প্রশ্ন আগে একটু পড়ে নি, পরপর অনেকগুলো কনসেপ্ট পড়তে থাকলে প্রশ্ন মাঝে মাঝে পড়লে একটু রিল্যাক্স হওয়া যাবে। এখানে বলছে কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অফ দি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস। এখানে আমরা এই যে সাইকেলটা বা যে জায়গাটা আমরা দেখলাম, যে এই যে একটা জায়গা আমরা দেখেছিলাম একটু আগে, এই জায়গায় আমরা কি বলেছিলাম? প্রথমে আছে কসমিক রে, তারপরে আছে গামা, তারপরে এক্স, তারপরে ইউভি, তারপরে ভিজিবল, তারপরে আইআর, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ। এই তো ছিল। এবং এই দিক থেকে এই দিকে গেলে আমি কি বলেছিলাম? ল্যামডা বাড়ে। আর এই দিক থেকে এই দিকে গেলে আমি কি বলেছিলাম? নিউ বাড়ে। এবার তোকে বলেছে ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি মানে সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি কার? সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি কার? অপশন ডি, সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি হচ্ছে রেডিও ওয়েভের। কারণ ফ্রিকোয়েন্সি এই দিক থেকে এই দিকে বাড়ছে, আর ওয়েভলেন্থ ওই দিক থেকে ওই দিকে বাড়ছে। দেখ, রেডিও ওয়েভ দিয়ে আর কোথাও শুরু নেই। দেখ, ফ্রিকোয়েন্সি সবচেয়ে ছোট রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে আইআর, মানে এদিকে আসছে, তারপরে হচ্ছে ভিজিবল, তারপরে হচ্ছে এক্স রে, অর্থাৎ এদিক থেকে এদিকে আসছে। বুঝা গেল? তাহলে এক্ষেত্রে সঠিক আনসার কোনটা? অপশন ডি। এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট আরেকটা প্রশ্নে যাই। হুইচ অফ দি ফলোইং হ্যাভ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কসমিকের। অনেক সময় কসমিক থাকে না, গামা দিয়েই শেষ করে দেয়, তো সেক্ষেত্রে গামা হবে। কসমিক যদি না থাকে তো গামা হবে। এবার এখানে একটা বলেছে, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কোন একটা বছর এই প্রশ্নটা ছিল, আমি এখন ইয়ার মনে নেই। বলছে পার্টিকুলার স্টেশন অফ অল ইন্ডিয়া রেডিও নিউ দিল্লি ব্রডকাস্ট অন এ ফ্রিকোয়েন্সি অফ 1368 kilohertz the wavelength of the electromagnetic radiation emitted by, মানে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, ওয়েভলেন্থ বার করতে বলেছে। ওয়েভলেন্থ কিসে বার করতে বলেছে? মিটারে বার করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সিটাকে তুই কিলো হার্জে রাখলে হবে না, ফ্রিকোয়েন্সিটাকে হার্জে কনভার্ট করে নিতে হবে। তো কিলো হার্জ থেকে, মানে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হলে কি করতে হয়? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো কিলো হার্জ থেকে হার্জে যেতে গেলেও তাই করতে হবে। তোর ফ্রিকোয়েন্সি কত? দেখ, আমি সিম্পলি ক্যালকুলেশনটা বলছি। তোর ফ্রিকোয়েন্সি কত? 1368 ইন্টু 10 কিউব হার্জ। আর সি মানে ভেলোসিটি অফ লাইট কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। আর তোকে ক্যালকুলেট করতে বলেছে কি? ল্যামডা। তুই জানিস কি যে ল্যামডা ইজ ইকুয়াল টু কি? সি বাই নিউ, হ্যাঁ সরি, মিটার পার সেকেন্ড। সি বাই নিউ। তাহলে সি কত? সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর নিউ হচ্ছে 1368 ইন্টু 10 টু দি পাওয়ার 3।
হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিলে এখানে 10 টু দি পাওয়ার 5 থাকছে, 10 টু দি পাওয়ার 5 থাকছে। আলটিমেটলি আমি এটাকে বলতে পারি 3000 ইন্টু 10 স্কোয়ার, একটা 1000 এদিকে নিয়ে নিয়েছি, ডিভাইডেড বাই 1368 বলতে পারি। এবার এটাকে যদি ডিভাইড করা হয়, এটাকে ডিভাইড করলে কত হবে? না 4 হবে, 4 হবে না, 2 দিয়ে হবে। আর নিচে 456 হচ্ছে। 1/456 করতে হবে। তাহলে 1/456 করলে সেই তোকে ডিভাইড করতেই হবে, বা ধরে নে এটা আমি ওপরটা 1ই রাখলাম, আর 1000 করলে তোর সুবিধা কি, ডিভাইড করতে সুবিধা হয়। এবার তো 2, হ্যাঁ 2.19 হবে, বাট অপশন গুলো অনেক কাছাকাছি আছে। এটা আলটিমেট করে যেটা আসছে সেটা হচ্ছে 219.3। ক্যালকুলেশন তোরা তোদের নিজের মতন যেভাবে পারবি করে নিবি। 219.3 মানে অপশন এ ইজ দি কারেক্ট আনসার। ক্লিয়ার? তো ক্যালকুলেশনটা বোঝ, মানে ব্যাপারটা বোঝ যে তোর কাছে কি কি ইনফরমেশন আছে আর তুই কি করবি। অনেকে যে জায়গাটা ভুল করে যে আমি মিটারে করব, তাহলে জেনারেলি মিটার হচ্ছে এসআই ইউনিট আর কেজিও হচ্ছে এসআই ইউনিট। তাহলে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিলো হার্জে থাকলে সমস্যা কি? কিলো হার্জে রাখা যাবে না, ওটাকে হার্জে নিয়ে আসতে হবে। হার্জ মানে হচ্ছে সাইকেল পার সেকেন্ড, সিপিএস, ওটাকে হার্জেই আনতে হবে, কিলো হার্জে ক্যালকুলেট করা যাবে না। কিলো হার্জ থেকে হার্জে আনার সিস্টেম একই, যেভাবে কেজি থেকে গ্রামে আসে। নেক্সট, আচ্ছা এখানে একটা প্রশ্ন বলেছে, অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ ম্যাক্সওয়েল হুইচ ওয়ান ইজ কারেক্ট? বল কোনটা ঠিক হবে? প্রথমটাই ঠিক আছে, প্রথমটাই ঠিক আছে। চার্জ পার্টিকলস when accelerated should emit electromagnetic radiation। অপশন বিটা দেখ বলেছে অ্যাক্সিলারেট করলে অ্যাবজর্ব করবে, তারপর এটা বলেছে যখন রিটার্ডেড তখন এমিট করবে না, রিটার্ড করলে রিটার্ডেশন হলেও অ্যাবজর্ব মানে এমিট করে না, অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেটেড হলে এমিট করে আর রিটার্ডেশন হলে অ্যাবজর্ব করে। ঠিক আছে, নেক্সট। ওকে, আর নেই। এবারে আমরা চলে আসবো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। প্রথম একেবারে নতুন একটা জায়গা এবং মজাদার একটা জায়গা। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির কথাগুলো খুব সিম্পল, খুব সহজ। আগে আমি বলি যে কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে কিন্তু আগেও আমি বলেছি কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স এর অ্যাপ্লিকেশন কিন্তু আলাদা। ক্লাসিক্যাল মেকানিক্স আমরা কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি? ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। ম্যাক্রোস্কোপিক মানে বড়, চোখে দেখা যায়, ফিল করা যায় এরকম। আর কোয়ান্টাম মেকানিক্স কাদের ক্ষেত্রে জেনারেলি অ্যাপ্লাই করা হয়? মাইক্রোস্কোপিক অবজেক্ট, যাদেরকে তুই খালি চোখে দেখতে পাচ্ছিস না, ফিল করতে পারছিস না। ইলেকট্রন ফিল করা যায় না, এদের ক্ষেত্রে তুই। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি কি বলছে? যখনই কোনো একটা বড় এনার্জির চেঞ্জ হবে, যখনই কোনো একটা বড় এনার্জির চেঞ্জ হবে, সেই বড় এনার্জির চেঞ্জটা কখনোই এট এ টাইম হবে না। ধর আমি তোকে একটা এরকম বিষয় বলছি, ধর একটা সিস্টেম, এরকম একটা ব্যাপার বললাম, ধর একটা সিস্টেম সে ইনিশিয়ালি এই জায়গায় আছে এবং ওর এনার্জি হচ্ছে ই ইনিশিয়াল, এবং এই সিস্টেমটা লাফিয়ে এই জায়গায় চলে এলো যখন এনার্জি হচ্ছে ইএফ মানে এই ফাইনাল। তো প্ল্যাঙ্ক বলছে এই যে ইআই থেকে ইএফ এ যে যাওয়া, অর্থাৎ এতটা যে এনার্জি চেঞ্জ, সেই এনার্জি চেঞ্জটা একবারে এট এ টাইম হবে না, নেভার। তাহলে কিভাবে হবে? প্ল্যাঙ্ক বলছে এই এতগুলো যে স্টেপে ও এগোবে, এতগুলো স্টেপে যে ওপরে যাবে, প্রত্যেকটা স্টেপ মানে পুরো যে গোটা এনার্জি চেঞ্জ, সেটা কতগুলো টুকরো 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 এনার্জির প্যাকেটে হবে। প্যাকেটে, টার্মটা শুনবি, প্যাকেট অফ এনার্জি। প্ল্যাঙ্ক ব্যবহার করলেন প্যাকেট অফ এনার্জি।
এবং এই যে প্যাকেট অফ এনার্জি, এই প্যাকেট অফ এনার্জিটাকেই বলা হয় হচ্ছে কোয়ান্টা। এবং প্ল্যাঙ্ক বললেন যে কোনো একটা অবজেক্ট যদি এনার্জি অ্যাবজর্ব করে বা যদি এনার্জি এমিট করে, সেই অ্যাবজর্পশন বা এমিশন কখনোই কন্টিনিউয়াসলি হবে না। অ্যাবজর্পশন অর এমিশন অফ এনার্জি বাই এ বডি কখনোই কন্টিনিউয়াসলি হবে না, ডিসকন্টিনিউয়াসলি কতগুলো ছোট ছোট এনার্জি প্যাকেটে হবে। এবং এই যে এক একটা প্যাকেট অফ এনার্জি, এই এক একটা প্যাকেট অফ এনার্জিকে বোর বললেন এক এক কোয়ান্টা অথবা কোয়ান্টাম। কোয়ান্টাম মানে হচ্ছে প্যাকেট অফ এনার্জি, অর্থাৎ স্মল কোয়ান্টিটি অফ এনার্জি, স্মল অ্যামাউন্ট অফ এনার্জি। এই যে প্যাকেট শব্দটা, প্যাকেট শব্দটা যদি আমরা নির্দিষ্ট পরিমাণকে বোঝাই, তার মনে কর যে কোনো একটা কোম্পানির 10 টাকা দামের এক প্যাকেট বিস্কুট, এখানে যারা বসে আছে প্রত্যেকে যদি ওই 10 টাকা দামের এক প্যাকেট করে বিস্কুট কেনে, তারা কিন্তু একটা ডেফিনাইট কোয়ান্টিটিরই বিস্কুট পাবে, একটা ডেফিনাইট অ্যামাউন্টেরই তারা বিস্কুট পাবে। অর্থাৎ প্যাকেট মানে একটা ডেফিনাইট অ্যামাউন্ট, ছোট হোক বড় হোক একটা ডেফিনাইট অ্যামাউন্ট। প্ল্যাঙ্ক বলছে কোনো বড় এনার্জির চেঞ্জ কখনো কন্টিনিউয়াসলি হবে না, কখনো কন্টিনিউয়াসলি হবে না, ছোট ছোট এনার্জির প্যাকেটে হবে। এবং এই প্রত্যেকটা প্যাকেটকে আমরা বলি হচ্ছে এক এক কোয়ান্টাম। তো ব্যাপারটা কেমন, যে ধর এইটা আমাদের একটা মানে মাঝখানে এনার্জি লেভেল, এইটা আমাদের একটা 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 এনার্জি লেভেল, তারপরে ফাইনাল। একটা ইলেকট্রন মনে কর এখানে আছে, ও ইনিশিয়াল থেকে ফাইনালে যেতে চাইছে, প্ল্যাঙ্ক বলছে কোনোদিন একবারে যেতে পারবে না। কিভাবে যেতে হবে, ওকে প্রথম এখান থেকে E1 এ আসতে হবে, সেখান থেকে E2 তে আসতে হবে, সেখান থেকে E3 তে আসতে হবে, সেখান থেকে E4 এ আসতে হবে, সেখান থেকে E5 এ আসতে হবে, সেখান থেকে E6, তারপরেও যেতে পারবে E ফাইনালে। এবং এই যে প্রত্যেকটা স্টেপে ও যে স্মল অ্যামাউন্ট অফ এনার্জি কমপ্লিট করতে করতে উঠছে, এই যে স্মল অ্যামাউন্ট অফ এনার্জি, এটাকেই আমরা বলি হচ্ছে প্যাকেট অফ এনার্জি। আমি শেষ করি, তারপরে প্রশ্ন শুনবো। প্যাকেট অফ এনার্জি, এবং এটাকেই আমরা বলছি ওয়ান কোয়ান্টা, প্যাকেট অফ এনার্জি, ওয়ান কোয়ান্টা বা ওয়ান কোয়ান্টাম। এবং এই প্রত্যেকটা গ্যাপ হয়তো আমি এঁকেছি, ছোট বড় লাগছে, বাট প্রত্যেকটা গ্যাপ কিন্তু সেম। এবং এবং প্ল্যাঙ্ক বলছেন যে ধর এখান থেকে এখানে, ধর একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেছে, তাহলে ওকে কি করতে হবে, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি বাইরে থেকে অ্যাবজর্ব করতে হবে। আবার একটা ইলেকট্রন যদি এখান থেকে এখানে নেমে আসে, তাহলে ওকে কি করতে হবে, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে দিতে হবে। প্ল্যাঙ্ক বলছেন এই যে সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, কতটাও নেবে কতটাও ছাড়বে, এই যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ফ্রিকোয়েন্সি অফ দি রেডিয়েশন। প্ল্যাঙ্ক বলছে ধরে নে যে কোনো দুটো সাকসেসিভ লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ, সাপোজ E2 মাইনাস E1, সাপোজ E2 মাইনাস E1, এটা হচ্ছে ডেল E, এবং অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক দিস ডেল E ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ফ্রিকোয়েন্সি অফ দি এনার্জি। মানে এই যে এনার্জিটা নিচ্ছে বা এনার্জিটা ছেড়ে দিচ্ছে, সেই এনার্জির যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে কিন্তু এনার্জির গ্যাপটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সি যত বেশি এনার্জি গ্যাপ তত বেশি, ফ্রিকোয়েন্সি যত কম এনার্জি গ্যাপ তত কম। এবং সেখান থেকে উনি কি করলেন, ডেল ই ইজ ইকুয়াল টু, প্রপোর্শনাল থেকে ইকুয়ালিটি আনতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। এবার এই যে কনস্ট্যান্টটা উনি নিয়ে এলেন, এই কনস্ট্যান্টটার নাম বলা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার নাম বলা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার নাম বলা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার ভ্যালু তোরা যেটা ব্যবহার করবি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড, অথবা 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। অ্যাকচুয়ালি আরো ফিগার থাকে, তার ম্যানুয়ালি ক্যালকুলেট করার জন্য প্লিজ তোরা এটাই লিমিটেড ইউজ করবি। হ্যাঁ, এরপরে নিতে গেলে 6.3 নিতে হবে, আর সেক্ষেত্রে তোর ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখ, আমি তোকে বলছি কনস্ট্যান্টের ভ্যালু তুই মুখস্থ করতে পারিস, বা কনস্ট্যান্টের ভ্যালু তুই মুখস্থ করতে পারিস, কিন্তু প্রশ্নে যদি কনস্ট্যান্টের ভ্যালু মেনশন করা থাকে সেটাই ইউজ করবি। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নে এটাই বলা হচ্ছে। তাহলে প্ল্যাঙ্ক কি বলছে, যে যখন এনার্জির অ্যাবজর্পশন বা এমিশন হচ্ছে, সেটা কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে না, ডিসকন্টিনিউয়াস ওয়েতে টুকরো টুকরো ভাবে হচ্ছে। এবং প্রত্যেকটা টুকরোতে যে এনার্জিটা ইনভলভ, প্রত্যেক প্যাকেটে যে এনার্জিটা ইনভলভ, সেই এনার্জিটা কিসের উপর ডিপেন্ড করছে, ওই এনার্জির ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। ফ্রিকোয়েন্সি যত বেশি
প্যাকেটের এনার্জি তত বেশি। তার মানে ডেল ই মানে কি? ডেল ই মানে হচ্ছে এই যে প্যাকেট অফ এনার্জি, এটা এই ডেল ইটাই হচ্ছে ওয়ান কোয়ান্টা। এবং প্ল্যাঙ্ক এটাও বললেন যে যদি আমরা লাইটের ক্ষেত্রে বলি, লাইটের ক্ষেত্রে এই কোয়ান্টাটাকেই আমরা বলি হচ্ছে ফোটন, মানে হোয়াট এভার ফোটন দ্যাট ইজ কোয়ান্টা। ফোটনটা ইউজ করা হয় শুধু লাইট ওয়েভের ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে, আর অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে আমরা সেটাকেই ব্যবহার করি ইন জেনারেল কোয়ান্টা হিসাবে। আর যখন তুই মানে পার্টিকুলারলি লাইটের কথাই বলছিস তখন তুই বলবি ফোটন। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? অসুবিধা নেই তো? আর এই যে প্রত্যেকটা স্টেপ, ও তো এই গোটা গ্যাপটা একবারে ট্রাভেল করছে না, কতগুলো ভাগে ভেঙে নিয়েছে, ল্যাডার ব্যবহার করে ইউজ করছে। প্রত্যেকটা ধাপে ধাপেও তারা নির্দিষ্ট ডিস্টেন্স, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া নেওয়া করতে করতেই ওপরে যাচ্ছে, এবং সেটা ইউনিফর্ম। তো প্রত্যেকটা গ্যাপে যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে সেই এনার্জি গ্যাপটার কথা বলা হচ্ছে। কি বললাম আমি এখন? আবার সেকেন্ডের গ্যাপ কি করেছে? এনার্জির গ্যাপ তো 1 জুলের যদি গ্যাপ হয় সবগুলো 1 জুল করেই হবে, 2 জুলের যদি হয় সবগুলো 2 জুল করেই হবে। হ্যাঁ, কার ক্ষেত্রে? তুই কি চিন্তা করে প্রশ্ন করিস? জেনারেলি মানে কি? জেনারেলি আমি দেখাইনি, প্ল্যাঙ্কে দেখিয়েছি। হ্যাঁ, এইচডিউ, এই গ্যাপটা এইচডিউ। হ্যাঁ, প্রত্যেকটা গ্যাপ E2 মাইনাস E1 হোক, E3 মাইনাস E2 হোক, E4 মাইনাস E3 হোক, যাই হোক, প্রত্যেকটা গ্যাপের ম্যাগনিটিউড হচ্ছে ই ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। অর্থাৎ প্রত্যেকটা গ্যাপে ওকে এইচ নিউ পরিমাণ এনার্জি দেওয়া নেওয়া করতে হবে, দ্যাট ইজ ফিক্সড। এবারে আমি আগে একটু পড়ে নিই, ভালো করে মন দিয়ে পয়েন্টগুলো পড়বি, তাহলে আমি যে কথাগুলো বলেছি তাহলে ব্যাপারগুলোকে রিলেট করতে পারবি। The radiant energy emitted or absorbed by a body is not continuous but discontinuous in the form of small discrete packets are called quanta. বলছে যখনই কোন একটা বড় এনার্জির চেঞ্জ হবে সেটা কন্টিনিউয়াস হবে না, সেটা হবে ডিসকন্টিনিউয়াস, এবং কতগুলো ছোট ছোট স্মল প্যাকেট যেগুলোকে আমরা বলবো কোয়ান্টা। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট, in case of light smallest packet of energy is called as photon, but in general case the smallest packet of energy is called as quantum. ওটাই আমি বললাম যে বাকি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলোর ক্ষেত্রে ওই প্যাকেটটার নাম হচ্ছে কোয়ান্টাম, বাট যখন ওটা লাইটের ক্ষেত্রে আমি বলছি ওই প্যাকেটটারই স্পেসিফিক নাম হচ্ছে ফোটন। ক্লিয়ার? আচ্ছা, the energy of each quantum is directly proportional to the frequency of the radiation. যেটা আমি বললাম যে ওই যে একটা কোয়ান্টামের মধ্যে, একটা এনার্জি গ্যাপের মধ্যে যে এনার্জিটা ইনভলভ রয়েছে সেটা ওর ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল। নেক্সট, সরি, তাহলে দেখ, এই যে আমরা ইনফরমেশন পেলাম এখান থেকে, তাহলে আমরা ফার্স্ট ইনফরমেশন কি পেলাম? যে ডেল ই, মন দিয়ে আমার কথাগুলো শুনবি, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, এবং আমরা জানি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে আমরা বলতে পারি এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি ডেল ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। বলতে পারি না? ডেল ই প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তাহলে যত বেশি এনার্জি ওয়েভলেন্থ তত কম, আর যত কম এনার্জি ওয়েভলেন্থ তত বেশি। এই যে আমি একটু আগে তোকে দেখাচ্ছিলাম, এরকম একটা জায়গায় আমরা এসেছিলাম, যখন একটা লোহার টুকরোকে প্রথম আমি হিট করছি তখন ওর মধ্যে কি এনার্জি কম, মানে ওর ওয়েভলেন্থ কি হবে? বেশি হবে, তাই জন্য প্রথমে রেড হচ্ছে, ওয়েভলেন্থ বেশি। এবার তুই আরো এনার্জি দিচ্ছিস, তাহলে প্রথমে কি হলো? অরেঞ্জ হলো, এনার্জি বাড়ছে মানে ওয়েভলেন্থ কমছে। আরো এনার্জি দিচ্ছিস, ও কি হলো? ইয়েলো হলো। এবং এনার্জি বাড়াতে যখন তুই ম্যাক্সিমাম জায়গায় চলে গেছিস, এক্সট্রিম জায়গায় চলে গেছিস, তখন ও কালার দেখাচ্ছে হচ্ছে ব্লু। তখন ওই সময় ও এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে ও যে এমিশনটা করছে সেই এমিশনের ওয়েভলেন্থ হবে মিনিমাম, তাই জন্য ও ব্লু এর দিকে চলে এসছে।
বোঝা গেছে? তো এনার্জির সঙ্গে ওয়েভলেন্থের রিলেশন হচ্ছে ইনভার্স। তুই যত বেশি এনার্জি দিবি রেডিয়েশন তত কম ওয়েভলেন্থের হবে। এই জন্য তুই দেখ সবচেয়ে এতগুলো যে আমি লিখেছি এদের মধ্যে সবচেয়ে খতরনাক কে? কসমিক রে। কসমিক রে ওয়েভলেন্থ কম, এনার্জি হচ্ছে হাইস্ট, ওয়েভলেন্থ মিনিমাম, এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। গামা রে পেনিট্রেটিং পাওয়ার বিরাট হাই কিন্তু ওয়েভলেন্থ দেখ কম। এক্স রে পেনিট্রেটিং পাওয়ার বিরাট হাই কিন্তু ওয়েভলেন্থ দেখ কম। ওয়েভলেন্থ যত কম হবে তার শক্তি, তার এনার্জি কিন্তু তত বেশি হবে, এবং প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আমরা এটা পেয়েছি। আমি শোনাম তো একটা কথা বলি, যখন আমার সেন্টেন্সটা চলছে মাঝখানে ইন্টারাপ্ট করবি না, শেষ করে হাত তুলি, আমি তোকে সময় দেবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ বল। ডেফিনেটলি বাড়বে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এনার্জি আমরা এই জায়গায় এই কথাটা লিখতে পারি যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি আর এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/λ, যেটা আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে পেয়েছি। তখন লিখতে পারিনি কারণ তখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পড়ানো হয়নি তাই। এবারে আরেকটা জিনিসে আমরা আসবো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে, দেন আমরা পরেরটা এগোবো। দেখ, তার মানে এনার্জি অফ one quanta or one photon, একটা কোয়ান্টা অথবা একটা ফোটনের এনার্জি আমরা কত বললাম? ডেল ই ইজ ইকুয়াল টু কত বললাম? এইচ নিউ। একটা ফোটনের জন্য এটা এনার্জি, একটা কোয়ান্টা একটা প্যাকেট, তাহলে দুটো প্যাকেটের এনার্জি কি হবে? দুটো ফোটনের জন্য এনার্জি কি হবে বল? 2h নিউ। তিনটে ফোটনের জন্য এনার্জি তাহলে কি হবে? 3h নিউ। এবার তোকে প্রশ্নে বার করতে বলেছে 1 মোল ফোটনের জন্য এনার্জি বার করো। 1 মোল ফোটনের জন্য এনার্জি তাহলে কত হবে? E is equal to 6.022 into 10 to the power 23 into h nu, because 1 মোল ফোটন মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার অফ ফোটন। একটা ফোটনের এনার্জি যদি h nu হয়, দুটো ফোটনের এনার্জি যদি 2h nu হয়, তিনটের যদি 3h nu হয়, তাহলে এক মোলের কত হবে? অ্যাভোগাড্রো নাম্বার ইনটু। সো মানে আমরা এই যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে পাওয়া যে ইকুয়েশন, সেটাকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করব n ইনটু h nu এই ফরম্যাট, যেখানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 6 এন্ড ডট ডট ডট। প্ল্যাঙ্ক বললেন সারা পৃথিবীতে যে কোনো অবজেক্ট যত এনার্জির অ্যাবজর্পশন করবে বা রিলিজ করবে সেইটা হবে হচ্ছে ইন টার্মস অফ ফোটন। 1 ফোটন 2 ফোটন 3 ফোটন 4 ফোটন, তার বাইরে হবে না, ফ্র্যাকশনে হবে না। এবং এটাকেই আমরা বলি কোয়ান্টাইজেশন অফ এনার্জি। এবং এর একটা ইকুইভ্যালেন্ট কনসেপ্ট তোরা এর আগে অলরেডি পড়ে ফেলেছিস, মনে করতে পারবি? কোয়ান্টাইজেশন অফ চার্জ, মিলিকানস ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্ট। সেখানে বলা হয়েছিল যে কিউ ইজ ইকুয়াল টু এন ইনটু ই, অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট তার যে চার্জ, সেই চার্জটা কিন্তু ই এর টার্মসেই হবে, ই এর ইন্টিগ্রাল মাল্টিপলেই হবে। এবং এখানেও সেটা বলছে যে কোনো একটা অবজেক্ট সে তো একবার এনার্জি নেবে না বা ছাড়বে না, অল্প অল্প করে নেবে। সে যতটা এনার্জি নিক বা যতটা এনার্জি ছেড়ে দিক, সেটা এইচ নিউ টার্মসেই হবে। এইচ নিউ 1 টাইমস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস যাই হোক, মানে বেসটা হচ্ছে এইচ নিউ, আর হোল নাম্বার মাল্টিপলে হবে। এটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির আরেকটা পয়েন্ট। বুঝতে পারলাম? অর্থাৎ এমিশন অর অ্যাবজর্পশন অফ এনার্জি বাই এনি অবজেক্ট টেকস প্লেস ইন হোল নাম্বার মাল্টিপল অফ এইচ নিউ। তার মানে আমি এখানে কি বলছি? এমিশন অর absorption of energy by any object takes place in terms of whole number multiple of এইচ নিউ। ক্লিয়ার? প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি ক্লিয়ার? একবার জিস বলি, বড় এনার্জি চেঞ্জ
লার্জ এনার্জি চেঞ্জ কখনো কন্টিনিউয়াসলি হবে না, ভেঙে ভেঙে টুকরো টুকরো ডিসকন্টিনিউয়াস হবে। এবং প্রত্যেকটা এক একটা যে টুকরো, প্রত্যেকটা যে এক একটা যে স্মলেস্ট পোর্শন, সেই স্মলেস্ট পোর্শনটাকে আমরা কি বলছি? এক কোয়ান্টা। লাইটের ক্ষেত্রে এই কোয়ান্টাটাকেই বলা হচ্ছে ফোটন। এবং প্রত্যেকটা ফোটনের মধ্যে যে এনার্জি অ্যাসোসিয়েটেড রয়েছে, সেই এনার্জিটা ওই এনার্জির যে ফ্রিকোয়েন্সি তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এবং সেখান থেকে আমরা ইকুয়াল টু এইচ ডিউ এই ইকুয়েশনটা পেলাম। ক্লিয়ার? অসুবিধা নেই তো? আর সারা পৃথিবীতে যে কোনো অবজেক্ট যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে বা রিলিজ করবে, সেই পুরো ঘটনাটা হবে ইন টার্মস অফ এইচ ডিউ। বোঝা গেছে? কারো অসুবিধা আপত্তি কিছু আছে? ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই? নেক্সট, photoelectric effect. Once again, another important part, photoelectric effect. Actually, রাদারফোর্ড থেকে বোর অব্দি যাওয়ার মাঝখানে এরা আসবে, প্ল্যাঙ্ক আসবে, ফটোইলেকট্রিক এফেক্ট আসবে, ব্ল্যাক বডি রেডিয়েশন আসবে, তারপরে বোর। ঝপাত করে বোর চলে আসবে না, কারণ বোর আসার আগে এই ঘটনাগুলো ঘটেছে। তো এই ঘটনাগুলো আমরা ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করবো। আগে আমি সব লেখা ফেখা বাদ দিয়ে আমি ছবি যেহেতু দেওয়া আছে ছবিতে বোঝাই। এখানে একটা মেটাল প্লেট রয়েছে। মেটাল প্লেট মানে তার কাছে কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। আমরা জানি মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ অফ ফ্রি ইলেকট্রনস। এবার ইলেকট্রন তো কেউ এমনি এমনি দেবে না। মেটাল কি সারা জীবন ইলেকট্রন দিয়ে বেড়াবে? নট লাইক দ্যাট। ইলেকট্রন দিতে গেলে ওকে তো ইলেকট্রন বের করতে হবে, কারণ তুই যদি কিছু কেমিস্ট্রি না পড়ে থাকিস, এইটুকু তো কেমিস্ট্রি পড়েছিস যে ইলেকট্রন তো আর ওই মানে ছড়ানো থাকে না। ইলেকট্রন তো নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্টেড বাই এ ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার ধর এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটা হচ্ছে ইলেকট্রন, তো নিউক্লিয়াসটা তো ইলেকট্রনটাকে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনে আটকে রেখেছে। এবার তুই যদি ইলেকট্রনটাকে ছাড়াতে চাস, তাহলে তোকে কি করতে হবে? ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে হবে। এবার এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে হলে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে চাইলে, তোকে কি করতে হবে? তার থেকে বেশি ফোর্স তোকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখা যাচ্ছে প্রথমে একটা ডেফিনাইট ফ্রিকোয়েন্সি লাইট এখানে এসে পড়ছে, ভাষাটা ডেফিনাইট ফ্রিকোয়েন্সি, বাট ব্যাকগ্রাউন্ডে কি আছে? ডেফিনাইট এনার্জি। বাট ভাষায় কিন্তু বলা আছে ডেফিনাইট ফ্রিকোয়েন্সি, কারণ এর আগে আমরা জেনে নিয়েছি যে ফ্রিকোয়েন্সি আর এনার্জি দে আর ডিরেক্টলি প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সি রেসপেক্টে বলা আর এনার্জি বলা একই ব্যাপার। তার ডেফিনাইট ফ্রিকোয়েন্সি লাইট যখন এই মেটাল সারফেসের উপরে এসে পড়ছে, তখন এই মেটাল সারফেস মধ্যে থেকে এক্সাইটেড ইলেকট্রন দৌড়ে বেরিয়ে চলে আসছে। এবং এই যে ইলেকট্রন দৌড়ে বেরিয়ে চলে আসলো, তখন ইলেকট্রন একদিকে গেল। আর আমরা জানি কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন যেদিকে যায়, ইলেকট্রিসিটি কি হয়? তার ঠিক অপোজিটে ফ্লো করে। এবং সেই সঙ্গে সঙ্গে কি হলো? ইলেকট্রিসিটি অপোজিট দিকে ফ্লো করতে শুরু করলো। এই যে ইলেকট্রিসিটি ফ্লো করার যে ঘটনাটা ঘটলো, তার রিজনটাকে লাইট মানেই ফটো, আর ফটো থেকে জেনারেট হলো কি? ইলেকট্রিসিটি। তাই ফটো ইলেকট্রিক এফেক্ট, যে একটা লাইট একটা মেটাল সারফেসের উপর পড়লো, পরে তাকে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করালো, দ্যাট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা তো গেল খুব সংক্ষেপ কথা। এবার বাকি কথাগুলো বলতে হবে। প্রথমে আগে এখানে যে লেখাটা লিখেছি সেটা আছে, এই মেটাল প্লেটটা কিন্তু স্পেসিফিক কিছু মেটাল প্লেট হয়, তোরা পড়বি। ফটো ইলেকট্রিক এফেক্ট সব মেটাল দেখায় না। যেমন গ্রুপ 1-এ দুটো মেটাল আছে যারা ফটো ইলেকট্রিক এফেক্ট দেখায়, পটাশিয়াম সিজিয়াম। কি বলছে? হাজ পারফর্ম করেছে ভেরি ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। কি জানো ইন্টারেস্টিং? ভগবান জানে। ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট ইন হুইচ electrons were ejected when certain metals like potassium cesium were exposed to a beam of light is called, and this phenomena is called photoelectric effect. লাইটের প্রেজেন্সে ইলেকট্রিসিটি জেনারেট করলো, তাই ফটো ইলেকট্রিক এফেক্ট। বোঝা গেল? এবারে আমরা এর ব্যাকগ্রাউন্ডে প্ল্যাঙ্কের কথাবার্তায় চলে আসি, পরে আমরা এইসব অবজারভেশন দেখব। প্ল্যাঙ্ক কি বলছে দেখো। এটা একটা মেটাল সারফেস, এবার এর ওপর একটা লাইট এসে পড়ছে, একটা এনার্জি এসে পড়ছে, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। এবং এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি। এবং এটা এসে পড়ছে মানে ওর একটা এনার্জিও আছে। সেই এনার্জিটা সাপোজ ইকুয়াল টু এইচ নিউ। এই এনার্জিটাকে আমরা কি এনার্জি বলবো? ইনসিডেন্ট এনার্জি। মানে যে এনার্জিটা নিয়ে ওয়েভটা এসে ওর উপর পড়েছে। এবার এখানে একটা ইলেকট্রন বসে আছে। ইলেকট্রনটা তো ফ্রি না, যে কেউ এসে ধাক্কা দিলেই বেরিয়ে চলে যাবে। ইলেকট্রনটারও তো একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এবং এখানে ইলেকট্রনটাও তার নিজের একটা এনার্জি রয়েছে, যে এনার্জিটা নিয়ে ওই মেটাল প্লেটটার উপর রয়েছে।
তো ওকে ওখান থেকে ডেভিয়েট করতে গেলে তোকে তো সেই এনার্জিটা ওভারকাম করতে হবে। এবং এই যে এনার্জিটা না দিলে, মিনিমাম যে এনার্জিটা দিলে ইলেকট্রনটা ডেভিয়েশন হবে, সেই এনার্জিটার নাম হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি, দেখবি থ্রেশহোল্ড টার্মটা কোথায় ব্যবহার করা হয়, যে কোনো একটা প্রসেস স্টার্ট করার জন্য নমিনাল যে এনার্জিটা দরকার সেটাই থ্রেশহোল্ড এনার্জি। এবার দেখা গেল ওর এই ইলেকট্রনটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি সেটা দেখা গেল নিউ জিরো। তাহলে থ্রেশহোল্ড এনার্জি কত? E equal to বা E0 equal to H into nu zero। বুঝতে পারলাম? তাহলে দরকার হচ্ছে H nu zero, তুই ওকে দিচ্ছিস H nu। তাহলে এবার ফটো ইলেকট্রিক এফেক্ট হওয়ার জন্য দরকার কি? প্রথমত nu zero should be less than nu। এবার আমি এসব ভুলে গিয়ে এখানে সহজ সিম্পল হিসেবে আসি। ধরেন এখানে যে ইলেকট্রনটা আছে তার এখান থেকে বেরোনোর জন্য এনার্জি দরকার 12 জুল, কথার কথা বলছি। এবার তুই ওকে উপর থেকে এনার্জি প্রোভাইড করেছিস 8 জুল, ও বেরোবে? বেরোবে না। তুই ওকে প্রোভাইড করেছিস 10 জুল, ও বেরোবে? বেরোবে না। তুই ওকে প্রোভাইড করেছিস 12 জুল, ও বেরোবে? বেরোবে না। ও হয়তো এক্সাইটেড হবে, বাট ও কি বেরোবে? ওকে বেরোতে গেলে তোর একটা ভেলোসিটি থাকবে, একটা কাইনেটিক এনার্জি লাগবে। তুই ওকে এবার প্রোভাইড করলি 14 জুল। এইবার কিন্তু ও দৌড়ে বেরিয়ে চলে আসবে। যখনই ও দৌড়ে বেরিয়ে চলে আসবে, ও দৌড়াচ্ছে মানে ওর মধ্যে কি এনার্জি আছে? কাইনেটিক এনার্জি। এবং সেই কাইনেটিক এনার্জিটা কত? 2 জুল। দ্যাট ইজ দি মানে ক্যালকুলেশন, দ্যাট ইজ দি মানে এটাই হচ্ছে হিসেব, যে ওর দরকার 12 জুল, তুই এনার্জি দিচ্ছিস 14 জুল। 14 জুল এনার্জি দেওয়ার পর ও 12 জুল নিয়ে এক্সাইটেড হলো, বাকি ওর মধ্যে বাঁচলো কত? রেজাল্টিং কত? 2 জুল। সেই 2 জুল নিয়ে ও কি করলো? দৌড়ে বেরিয়ে চলে গেল, এবং ওই 2 জুলটা ওর মধ্যে কাইনেটিক এনার্জি হিসাবে স্টোর হলো। তাই তো? তার মানে এবার যদি আমি এখানে জেনারেলাইজ বিষয়টাই চলে আসি, তাহলে ওর দরকার ছিল কত? ওর দরকার ছিল হচ্ছে H nu zero। তুই দিয়েছিস কত? H nu। তাহলে কাইনেটিক এনার্জি যেটা ওর মধ্যে আসছে, সেই কাইনেটিক এনার্জিটা অ্যাকচুয়ালি কি? প্রোভাইডেড এনার্জি মাইনাস এটা। মানে এটা তুই দিয়েছিস আর এটা ওর লাগবে, যা বাঁচলো সেটা কাইনেটিক এনার্জি। তাহলে একটা জিনিস তুই দেখ, এইচটা তো কনস্ট্যান্ট, মানে তোর অলওয়েজ নিউ তো গ্রেটার দ্যান নিউ জিরো হতেই হবে। তবে তো গিয়ে তুই ফটো ইলেকট্রিক এফেক্ট পাবি। এবার যদি নিউ ইজ ইকুয়াল টু নিউ জিরো হয়, অথবা নিউ লেস দ্যান নিউ জিরো হয়, তাহলে যদি ফটো ইলেকট্রিক এফেক্ট পাবি? নো ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে কন্ডিশন কি? যে ফটো ইলেকট্রিক এফেক্ট পাওয়ার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে ইনসিডেন্ট যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কিন্তু বড় হতে হবে। কারণ বড় হলে তবেই এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি আমি পাবো, আর এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি যেটা আমি পাবো সেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। যদি ইকুয়াল হয়ে যায় অথবা যদি ছোট হয়, তাহলে কিন্তু আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পাবো না। বোঝা গেল? এবার আরো কিছু কথাবার্তা আমাদের আছে ক্যালকুলেশন রিলেটেড, বাট তার আগে আমরা এই পয়েন্টটা একটু পড়ে নেবো। প্রথম পয়েন্ট, থ্রেশহোল্ড মানে হচ্ছে ইলেকট্রনটা তো মেটাল প্লেটে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনে ইনভলভড। ধরে নে একদম পিরিয়ডিক টেবিলে চলে যা, একটা নিউক্লিয়াসের সঙ্গে একটা আউটারমোস্ট ইলেকট্রন অ্যাট্রাক্টেড রয়েছে। এবার সেই ইলেকট্রনটাকে যদি আমি ওখান থেকে রিমুভ করতে চাই, তাহলে আমাকে কি এনার্জি প্রোভাইড করতে হয়? আয়োনাইজেশন এনার্জি। তবে ওই আয়োনাইজেশন এনার্জি দিবি, তবে তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা ব্রেক করবে, তবে তো ইলেকট্রনটা বেরোবে। তো ঠিক সিমিলারলি এখানে মেটাল প্লেটে যে ইলেকট্রনটা বসে আছে, মেটাল প্লেটের মধ্যে ইলেকট্রনটার উপরে তো একটা ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে। এবার তুই যদি ওই ইলেকট্রনটাকে ওখান থেকে এক্সাইটেড করে বের করে নিয়ে আসতে চাস,
তোকে একটা এমন অ্যামাউন্টের এনার্জি প্রোভাইড করতে হবে যাতে করে ইলেকট্রনটার যে ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে সেটা ব্রেক হয়, এবং সেই যে এনার্জিটা মিনিমাম এনার্জি সেটাকেই আমরা বলি হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিকে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবং এই যে থ্রেশহোল্ড এনার্জি, এই থ্রেশহোল্ড এনার্জির একটা নাম আছে, এই থ্রেশহোল্ড এনার্জিকেই আমরা বলি হচ্ছে, এই থ্রেশহোল্ড এনার্জির আরেকটা নাম হচ্ছে ওয়ার্ক ফাংশন। বাকিদের ক্লিয়ার? কিভাবে ইলেকট্রন এক্সাইটেড হলো, কিভাবে ফটো ইলেকট্রিক এফেক্ট জেনারেট করলো, প্রত্যেকে ক্লিয়ার তো? এবার একবার আমি পয়েন্টগুলো একটু পড়বো। The electrons are ejected from the metal surface as soon as the beam strikes the surface. That is, there is no time lag between striking of light beam and the ejection of electron from the metal surface. বলছে স্পেসিফিক ফ্রিকোয়েন্সি লাইট বিম মেটাল সারফেসে পড়ার সঙ্গে সঙ্গেই সেই মেটাল সারফেস থেকে কিন্তু ইলেকট্রনের রিজেকশন হলো, অর্থাৎ লাইট পড়লো এবং ইলেকট্রন বেরোলো, এর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, টাইম ল্যাগ নেই। ঠিক আছে, নেক্সট। The number of electrons ejected is proportional to the intensity or brightness of light. এবার এই জায়গাটায় চলে আসি, দেখ ইন্টেন্সিটি বেড়ে যাওয়া মানে কি? ইন্টেন্সিটি বেড়ে যাওয়া মানে মাথায় রাখবি নাম্বার অফ ফোটন পার্টিকেলস বেড়ে যাওয়া, নাম্বার অফ ফোটন পার্টিকেলস বেড়ে যাওয়া। এবার দেখ, যদি দুটো ফোটন এসে ধাক্কা দেয় তাহলে দুটো ইলেকট্রন বেরোবে, যদি চারটে ফোটন এসে ধাক্কা দেয় তাহলে চারটে ইলেকট্রন বেরোবে, যদি 100টা ফোটন এসে ধাক্কা দেয় তাহলে 100টা ইলেকট্রন বেরোবে। এই জন্য এখানে বলছে যে নাম্বার অফ ইলেকট্রন ইজেক্টেড ইজ প্রপোর্শনাল টু দি ইন্টেন্সিটি অর ব্রাইটনেস অফ দি লাইট। ইন্টেন্সিটি যত বাড়বে নাম্বার অফ ইলেকট্রন তত বাড়বে। বোঝা গেল? এবারে আমরা এদিকে চলে আসি আবার, সরি, দেখ তাহলে আমরা এই জায়গা থেকে কি পেয়েছি, এই ইকুয়েশন থেকে যদি আমি এখানে টেনে নিয়ে আসি, কাইনেটিক এনার্জি মানে অ্যাকচুয়ালি তো হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি পেয়েছি, ই নিউ মাইনাস ই নিউ জিরো পেয়েছি। অথবা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমি বলতে পারি এইচ কমন নিলে নিউ মাইনাস নিউ জিরো। তাহলে অথবা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা মাইনাস সি বাই ল্যামডা জিরো, এটা আমরা বলতে পারি। এগুলো আমরা প্রয়োজনে কাজে লাগাতে পারবো, এগুলো করাই যায়, কিচ্ছু অসুবিধা নেই। এবার তুই একটা জিনিস দেখ, আমি যদি বলি যে নাম্বার অফ ফোটন বাড়বে অর্থাৎ ইন্টেন্সিটি বাড়বে, তাতে কি এসে যায়? ইন্টেন্সিটি বাড়লে কি এসে যায়? নাম্বার অফ ফোটন পার্টিকেলস বাড়বে। কিন্তু দেখ, ফ্রিকোয়েন্সি যদি কম বেশি না হয়, ফ্রিকোয়েন্সি যদি একই থাকে, এবার তোকে আমি একটা কথার কথা বলছি, ধর ইলেকট্রনটা প্লেটের উপর বসে আছে, ওর এনার্জি দরকার কত? 12 জুল। এবার তুই ওকে 14 জুল এনার্জি দিলি, তাহলে কাইনেটিক এনার্জি হিসাবে কত পাওয়া যাবে? 2 জুল। তুই ওকে 20 জুল এনার্জি দিলি, তাহলে কাইনেটিক এনার্জি কত পাবি? 8 জুল। তুই ওকে 50 জুল এনার্জি দিলি, কাইনেটিক এনার্জি কত পাবি? 38 জুল। অর্থাৎ তুই ইনসিডেন্ট, ওর যেটা প্রয়োজন, ওর বেরোনোর জন্য যেটা প্রয়োজন সেটা তো ফিক্সড। এবার তুই প্রথম থেকে যে সোর্স অফ এনার্জি মানে যেটা তুই ওকে সাপ্লাই করছিস, ইনসিডেন্ট লাইট যেটা, সেই লাইট এনার্জি যত বেশি হবে কাইনেটিক এনার্জি তত বেশি হবে। তাহলে কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করছে? কাইনেটিক এনার্জি কিন্তু ডিপেন্ড করছে এই ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির উপর। কাইনেটিক এনার্জি কিন্তু কোনোভাবেই নাম্বার অফ ফোটন পার্টিকেলের উপর ডিপেন্ড করছে না। কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করছে? ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সির উপর। দেখ, আমি একটা তোকে গ্রাফ দেখাচ্ছি, ধরে নে আমি একটা গ্রাফ প্লট করছি। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে তুই প্লট করলি কাইনেটিক এনার্জি, আর এক্স অ্যাক্সিসে তুই প্লট করলি ফ্রিকোয়েন্সি। তাহলে কাইনেটিক এনার্জি আর ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে তুই গ্রাফটা কেমন পাবি? তুই এইরকম কিন্তু গ্রাফ পাবি। তাহলে তুই বলবি কেন গ্রাফটা এরকম? কারণ এই যে ফ্রিকোয়েন্সিটা, এইটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এইটা কত? এটাই তো নিউ জিরো। এই নিউ জিরোটা আগে দিবি, তারপরে তো কাইনেটিক এনার্জি পাবি। তার আগে কি কাইনেটিক এনার্জি পাবি? তাহলে ধর তোর যদি এর কম চলে যায়, তাহলে তুই কাইনেটিক এনার্জি কোথায় পাবি? এইরকম জায়গায় পাবি তো, নেগেটিভ কাইনেটিক এনার্জি পাবি তো, একই না? এটা তো ইকুয়েশনে বলছে। তুই এইমাত্র কি দেখলি যে কে ই ইজ ইকুয়াল টু কি? এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো।
এবার বাই চান্স কোনো কারণে যদি নিউ লেস দেন নিউ জিরো হয়, তাহলে কাইনেটিক এনার্জি ভ্যালুটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তো দেখ এই পয়েন্টে এটা হচ্ছে তো নিউ জিরো, এই পয়েন্টে যদি তুই ফ্রিকোয়েন্সি দেখিস সেটা তো নিউ জিরোর থেকে কম। এই পয়েন্টে দেখ তুই কাইনেটিক এনার্জি কি পাচ্ছিস? নেগেটিভই পাচ্ছিস, তাই তো? এবং তুই যদি একই রকম ভাবে আরেকটা প্লট করিস, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে তুই প্লট করলি হচ্ছে ইন্টেন্সিটি, অর্থাৎ এদিকে তুই প্লট করলি কাইনেটিক এনার্জি, হলো? তোর দেখা যাবে রিলেশনটা হচ্ছে এরকম, অর্থাৎ নাম্বার অফ ফোটন, ইন্টেন্সিটি মানে কি? নাম্বার অফ ফোটন, সেটা বাড়লে কিন্তু কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হচ্ছে না। ইন্টেন্সিটি বাড়লে নাম্বার অফ মানে কাইনেটিক এনার্জি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কি বললাম বোঝা গেছে? এবারে এই ব্যাপারটা একটু ম্যাথামেটিক্যালি বোঝাই, ভালো করে মন দিয়ে দেখ। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমাদের কি? মাইনাস এইটা, এবং এখানে একটাই ফোটন পার্টিকেল ছিল, একটাই ফোটন পার্টিকেল ছিল। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের এইচ নিউটার ভ্যালু হচ্ছে সাপোজ 20, একটা আরবিট্রারি নাম্বার, আর এইচ নিউ জিরোর ভ্যালু হচ্ছে সাপোজ 15। তাহলে তুই কাইনেটিক এনার্জি কত পাচ্ছিস? 20 minus 15, that is 5 joule. That is 5 joule. 5 joule. এবারে দেখ, তুই বললি যে আমি ফোটন পার্টিকেলের মানে ইন্টেন্সিটি বাড়িয়ে দেবো। তো ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে কি হবে? ফোটন পার্টিকেল তো বাড়বে, নাম্বার অফ ফোটন পার্টিকেল তো বাড়বে, কিন্তু এইচ অথবা মানে এই যে ফ্রিকোয়েন্সি, এইগুলোর কি কোনো চেঞ্জ হবে? এইগুলোর তো কোনো চেঞ্জ হবে না। তো আলটিমেট যে কাইনেটিক এনার্জি যা রিফ্লেক্ট করছে কোথার থেকে? এইটা মাইনাস এইটা করেই তো তুই এটা পাচ্ছিস। তো সেই 5 জুলটা কি তোর কোনো পরিবর্তন হচ্ছে না তো? কারণ 5 জুলটা পাচ্ছি আমি কোথার থেকে? যে লাইটটা ইনসিডেন্ট লাইট আর যে লাইটটা আমার লেগেছে তাদের গ্যাপ থেকেই তো আমি 5 জুলটা পাচ্ছি। এবং ফোটন পার্টিকেল বাড়িয়ে দিলে, লাইটের ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে তোর এই ডিফারেন্সটার তো কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই দেখা যাচ্ছে যখন আমরা ইন্টেন্সিটির সঙ্গে কাইনেটিক এনার্জি প্লট করছি, সেটা কিন্তু প্রপোর্শনাল, মানে একটা প্যারালাল লাইন হিসাবে চলছে। ওকে, আরেকবার আমরা এবার ওই লেখাতে যাব। লেখাটা কোথায়? দেখ, এবার এই লাইনটা একটু মন দিয়ে পড়বি। ফর ইচ মেটাল দেয়ার ইজ ক্যারেক্টারিস্টিক মিনিমাম ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা মেটালের জন্য একটা ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি রয়েছে। কারণ সোডিয়াম যে এনার্জিতে ইলেকট্রন রিলিজ করবে, আয়রন নিশ্চয়ই সেই এনার্জিতে রিলিজ করবে না, ম্যাগনেসিয়াম নিশ্চয়ই সেই এনার্জিতে রিলিজ করবে না, কপার নিশ্চয়ই সেই এনার্জিতে রিলিজ করবে না। অর্থাৎ প্রত্যেকটা মেটাল ডিফারেন্ট এনার্জি খেয়ে ইলেকট্রন কিন্তু রিলিজ করে। এবং বলছে বিলো হুইচ ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ নট অবজার্ভড at a frequency নিউ গ্রেটার দ্যান নিউ জিরো। দেখ, নিউ গ্রেটার দ্যান নিউ জিরো, যখন নিউটা নিউ জিরো থেকে বেশি হবে তখন বলছে the ejected electron comes out with a certain kinetic energy and the kinetic energy of these electrons increase with the increase in the frequency of the light used. মানে প্রথমে যে লাইটটা আমি নিয়েছিলাম সেই লাইটের ফ্রিকোয়েন্সি যত বাড়াবো, আমার ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি তত বাড়বে, এনার্জি তত বাড়বে এবং কাইনেটিক এনার্জি তত বাড়বে। মানে গল্পটা হচ্ছে এইটা যে আমি এটাকে 20 না নিয়ে যদি 30 নিই, তাহলে কাইনেটিক এনার্জি আমি কত পাবো? 15। আমি এটাকে 20 না নিয়ে যদি 50 নিই, তাহলে কাইনেটিক এনার্জি কত পাবো? 35। অর্থাৎ ইনসিডেন্ট লাইট তার ফ্রিকোয়েন্সি যত বাড়ছে, কাইনেটিক এনার্জি আমি কিন্তু তত বেশি পাচ্ছি। বোঝাতে পারলাম? অসুবিধা নেই তো? কারো কোনো সমস্যা নেই তো? তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে আমাদের এইটা। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম? কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। আর কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করে না? ইন্টেন্সিটির উপরে কিন্তু কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে না। ইন্টেন্সিটি যাই হোক না কেন, কাইনেটিক এনার্জি কিন্তু একই থাকে। বুঝা গেছে? কোনো প্রবলেম নেই? ওকে, নেক্সট। বাড়িয়ে দেব? বাড়ানোই আছে। হ্যান্ড স্পিডটা কম। আচ্ছা, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট ক্লিয়ার প্রত্যেকের? কারো কোনো অসুবিধা নেই? বল। স্যার বলছি ফোটন
ফোটন বাড়ে তো এনার্জিটা বাড়ে কিসে? কি এটা তো ফোটন তো কোয়ান্টা তুমি বললে কোয়ান্টা বাড়ে তো এনার্জি তো বাড়বে তাহলে এনার্জি বাড়ে তার ডিফারেন্সটা বাড়বে না 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 না, ইন্টেন্সিটি অফ লাইট যদি বাড়ে তাহলে হয়তো মানে লাইটের মধ্যে থাকা যে ফোটন পার্টিকেলস গুলো, সেই ফোটন পার্টিকেলস গুলোর নাম্বার বাড়বে। কিন্তু তুই যেটা বলছিস সেটা হচ্ছে যে এইচ নিউ প্রপোর্শন বলছিস, কিন্তু ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা তো পাল্টাচ্ছে না। যে ফ্রিকোয়েন্সিতে লাইটটা এসে পড়েছে সেই ফ্রিকোয়েন্সিটা তো পাল্টাচ্ছে না। সেই ফ্রিকোয়েন্সিটা যতক্ষণ না পাল্টাবে ইনসিডেন্ট লাইট তো পাল্টাচ্ছে না, মানে ইনসিডেন্ট এনার্জি তো পাল্টাচ্ছে না। এবার ইনসিডেন্ট এনার্জি যদি না পাল্টায়, ধর একটা ইলেকট্রনের এক্সাইটমেন্টের জন্য যে এনার্জি দরকার, একটা ইলেকট্রনের এক্সাইটমেন্টের জন্য যে এনার্জি দরকার সে না, হ্যাঁ বল। না, কি করে ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। আমি তোকে বলেছি এই যে এইচ নিউ, এই এইচ নিউটাকে আমরা এক একটা ফোটন করার মানে একটা ফোটন পার্টিকেল এনার্জি হিসাবে কনসিডার করেছি লাইটের ক্ষেত্রে। বাট ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট যখন বাড়ছে, তুই যতক্ষণ না ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি মানে ওই লাইটের যে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি সেইটাকে তুই যতক্ষণ না চেঞ্জ করছিস, ইনসিডেন্ট এনার্জি তো পাল্টাচ্ছে না। তাহলে কাইনেটিক এনার্জি পাল্টাবে কি করে? ওই গ্যাপটাই তো কাইনেটিক এনার্জি, ওই ডিফারেন্সটা, ওই গ্যাপটাই তো কাইনেটিক এনার্জি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট। এবারে এখানে যেমন একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে আমি এটাই করব, বাকিগুলো প্রশ্নগুলো আমি হোমওয়ার্ক বলে দেবো, করে নিবি। ইলেকট্রনস এমিটেড উইথ জিরো ভেলোসিটি। দেখ, ইলেকট্রনস এমিটেড উইথ জিরো ভেলোসিটি। জিরো ভেলোসিটি মানে কি? ভি ইজ ইকুয়াল টু, ইলেকট্রনটার ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু জিরো, আর ভি ইজ ইকুয়াল টু জিরো মানে কাইনেটিক এনার্জি জিরো from a metal surface when it is exposed to a radiation of wavelength 6800 angstrom. Calculate the threshold frequency and work function. Calculate the threshold frequency মানে নিউ জিরো ক্যালকুলেট করতে বলেছে এবং ওয়ার্ক ফাংশন ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তাহলে কাইনেটিক এনার্জি যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। এটা তাহলে আমরা বলতে পারি এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো। তাহলে আমরা ল্যামডার জায়গায় বলতে পারি, মানে নিউর জায়গায় বলতে পারি সি বাই ল্যামডা, আর এটা নিউ জিরো, তাই তো? এবার সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, সেটা কত আমি পাশে ক্যালকুলেট করছি, 3 ইন্টু, ধরে নে একই ইউনিটে রাখি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10ই করি সেন্টিমিটার পার সেকেন্ড, আর ওইটা কত আছে 6800 অ্যামস্ট্রং ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার অ্যামস্ট্রং আছে। তাহলে আলটিমেটলি এটা কত হলো? 3 ডিভাইডেড বাই 68 ইন্টু 10 টু দি পাওয়ার 16 সেকেন্ড ইনভার্স। তাহলে এটাকে তুই ডেসিমালে নিয়ে গেলে তুই পেয়ে গেলি কি? নিউ জিরোর ভ্যালু পেয়ে গেলি। তোকে কি জিজ্ঞাসা করেছে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, পেয়ে গেলি। এবার তারপর 2 নম্বর তোকে কি ক্যালকুলেট করতে বলেছে? 2 নম্বর তোকে ক্যালকুলেট করতে বলেছে ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন মানে কি? ই জিরো ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো, সরি, ই জিরো ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো। এবার এইচ এর ভ্যালু কত? 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আগে করলাম। নিউ জিরো তুই কত ক্যালকুলেট করেছিস? 3/68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। এখান থেকে তুই ক্যালকুলেট করলে আগে আনসারটা পেয়ে যাবি। এই অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে নিউ জিরো আর ওয়ার্ক ফাংশন মানে ই জিরো, এই দুটো তোকে ক্যালকুলেট করতে বলেছে। বলে দিয়েছে কি? ভেলোসিটি জিরো। ভেলোসিটি জিরো মানে হাফ এম ভি স্কোয়ার, যদি ভি জিরো হয় তাহলে কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে। বোঝা গেল? অসুবিধা নেই তো কারোর? এইরকম কয়েকটা প্রশ্ন আমি এখানে দিয়েছি, যেমন এইটা একটা প্রশ্ন। এখানে দেখ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে নিউ জিরোটা বলে দিয়েছে, আর কি বলেছে? ক্যালকুলেট দি কাইনেটিক এনার্জি, আর রেডিয়েশন মানে নিউটা বলে দিয়েছে। তোকে কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে হবে, মানে কে ইটা তোকে ক্যালকুলেট করতে হবে। পারবি? এইচ নিউ বলে দিয়েছে, এইচ নিউ জিরো বলে দিয়েছে, তোকে ক্যালকুলেট করতে হবে কাইনেটিক এনার্জি। নেক্সট, এখানে কি বলেছে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, এনার্জি বলে দিয়েছে। বলছে ফটো ইলেকট্রিক এফেক্ট দেখাবে কিনা। তোকে এখানে প্রুফ করতে হবে যে এইচ নিউ গ্রেটার দ্যান এইচ নিউ জিরো হচ্ছে কিনা। তুই
নিউ জিরো থেকে তো এইচ নিউ জিরো বার করতে পারবি, আর এইচ নিউ ভ্যালুটা তোকে এখানে বলে দিয়েছে, তোকে দেখাতে হবে যে এইটা গ্রেটার দেন এইটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে তুই বলবি যে হ্যাঁ ফটো ইলেকট্রিক এফেক্ট হবে, যদি না হয় তাহলে তুই বলবি যে না ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না। বোঝা গেল? এইচ নিউ মানে হচ্ছে ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট এনার্জি, যেটা এইটা। এবার নিউ জিরো তোকে এখানে বলে দিয়েছে, সেখান থেকে তুই এইচ নিউ জিরোটা ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করার পর কম্পেয়ার করবি যে এইটা গ্রেটার দেন এইটা হচ্ছে নাকি লেস দেন হচ্ছে। সেখান থেকে তুই কনক্লুশনে আসতে পারবি যে হবে কি হবে না, ফটো ইলেকট্রিক এফেক্ট হবে কি হবে না। বুঝা গেল? নেক্সট, আচ্ছা ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশনটা বলে দিই। ব্ল্যাক বডি রেডিয়েশন খুব ছোট জিনিস। ব্ল্যাক বডি কাদেরকে বলে? প্রথমত আগে ব্ল্যাক বডি, সেটা কালো রঙের হয়, নট লাইক দ্যাট। ব্ল্যাক বডি ডেফিনেশন হচ্ছে একটা আইডিয়াল বডি যে সমস্ত ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করতে পারে, সমস্ত ফ্রিকোয়েন্সি এমিট করতে পারে। এমন একটা বডি যার কোনো সিলেকশন নেই, যার কোনো সিলেক্টিভিটি নেই, যে সমস্ত ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে আর সমস্ত ফ্রিকোয়েন্সি এমিট করে। যদি এরকম কোনো বডি আমরা পাই, যদি এরকম কোনো বডি আমরা পাই, তাহলে সেই বডিকে আমরা বলবো হচ্ছে ব্ল্যাক বডি। অর্থাৎ আইডিয়াল এমিটার হবে এবং ও আইডিয়ালি সবকিছু অ্যাবজর্ব করবে। দেখ কি বলছে, an ideal body which emits and absorbs radiation of all frequencies uniformly is called black body, and the radiation emitted by such a body is called black body radiation. In practice no such body exists. Actually practically এরকম কোনো বডি নেই যে আইডিয়াল ব্ল্যাক বডি, এরকম নেই। দ্য থিওরিটিক্যাল কনসেপ্ট। কার্বন ব্ল্যাক approximates fairly closely to black body. কার্বন ব্ল্যাক হচ্ছে প্রায় কাছাকাছি, but not actual. The amount of light emitted from a black body and its spectral distribution depends only on its temperature. মানে কতটা টেম্পারেচার ওকে দেওয়া হচ্ছে, কতটা ওকে হিট করা হচ্ছে, তার উপরে ডিপেন্ড করবে ও কতটা এমিট করবে। এটাই হচ্ছে ব্ল্যাক বডি। ঠিক আছে? এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে, আচ্ছা আমি নিশ্চয়ই গ্রাফটা ইনক্লুড করেছি, ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে আমি ইনক্লুড করেছি। এই যে এখানে দেখ ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সির একটা গ্রাফ আমরা এখানে ইনক্লুড করেছি। এই গ্রাফটাতে দেখা যাচ্ছে যে যত হাই টেম্পারেচারে ওরা যাচ্ছে রেডিয়েশন তত বেশি হচ্ছে, এবং একটা স্পেসিফিক পয়েন্ট রিচ করার পর সেই এমিশন কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ করছে। তাই একটা ম্যাক্সিমাম পয়েন্ট প্রত্যেকটা স্পেসিফিক টেম্পারেচারে কিন্তু আমরা পাচ্ছি। বুঝা গেল? ব্ল্যাক বডি, হ্যাঁ বল, বুঝতে পেরেছিস? ব্ল্যাক বডি মানে হচ্ছে একটা আইডিয়াল বডি যে কোনো ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে, যে কোনো ফ্রিকোয়েন্সি এমিট করবে। যেমন এখানে দেখ, a black body is also a perfect radiator of radiant energy. Furthermore, a black body is in a thermal equilibrium with its surroundings. মানে প্রত্যেকটা ব্ল্যাক বডি ওর সারাউন্ডিংস এর সঙ্গে একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। মানে যতটা হিট ও অ্যাবজর্ব করে ততটাই হিট ও রিলিজ করে, এটাকে থার্মাল ইকুইলিব্রিয়াম বলে। মানে ও এক্সোথার্মিক এন্ডোথার্মিক কোনো নেচারে থাকে না, ও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। মানে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড আর অ্যামাউন্ট অফ হিট রিলিজড দুটো ইকুয়াল। ঠিক আছে? আচ্ছা, এখানে লিখে দিয়েছি, radiates same amount of energy per unit area as it absorbs from the surrounding in any given time. বলছে যে কোনো একটা গিভেন টাইমে ও যতটা এনার্জি অ্যাবজর্ব করে ঠিক ততটা এনার্জি ও কিন্তু এমিট করে। বোঝা গেল? এই অবধি আজকে ক্লাসে থাক। সামনের দিন আমরা এরপর থেকে যাবো, আমি ক্লাস নোটটা পাঠিয়ে দিচ্ছি। হোমওয়ার্কে যে 3টে অঙ্ক দিলাম সেটা বাড়িতে করে নিবি, আর ক্লাস নোটটা খাতায় কমপ্লিট করে নিবি। যদি কিছু অসুবিধা হয় আমাকে জানান। বল। হ্যাঁ অবশ্যই আলাদা জিনিস।